ওই নতুন মাল, দেশি বলদ। ভাই আপনাকে মনে হয় ডাকছে, যান, আপনার কপালে আজ দুঃখ আছে। আমাকে কোন দিক থেকে বলদ মনে হলো? এই দেশি বলদ, তোকে কয়বার ডাকতে হয়? হ্যাঁ, আজ কিন্তু তোর খবর আছে। কানে কম শুনিস নাকি? একেবারে কান ছিঁড়ে ফেলবো। আপু, আমার নাম ইলহাম। আপনি বলদ বলে ডাকছিলেন, তাই বুঝতে পারিনি। দোস্ত, তোরে আপু ডাকে। ওরা দেখে মনে হয় বয়সে তোর চেয়েও বড়। আমাকে কোন দিক দিয়ে তোর আপু মনে হয়? আজ থেকে ম্যাম বলে ডাকবি, বুঝেছিস? প্রিন্সিপালের কক্ষে এমন এক চাপ ও উত্তেজনা বিরাজ করছিল, যেন সামান্য একটা শব্দেই বিস্ফোরণ ঘটে যাবে। কক্ষের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম আমি। আমার সাদা শার্টটা রক্তে একদম ভিজে লাল হয়ে গেছে। হাত, কলার, বুক, কোথাও সাদার অস্তিত্ব নেই। দেখে মনে হচ্ছিল কয়েক মিনিট আগেও কেউ আমাকে রক্তের স্রোতে ডুবিয়ে ফেলেছে। তবু আমার চোখে ছিল না কোনো ভয়ে, ছিল এক অদ্ভুত স্থিরতা। প্রিন্সিপাল সাহেব গভীর নিঃশ্বাস ফেলে সামনের সোফায় বসে থাকা আমার বাবার দিকে তাকালেন। তারপর নরম কণ্ঠে বললেন, স্যার, আমি দুঃখিত, কিন্তু আপনার ছেলেকে আর এই বিশ্ববিদ্যালয়ে রাখতে পারছি না। কথাটা বলার সময় তার কণ্ঠে ছিল অসহায়ত্ব, কারণ তিনি জানতেন তিনি কার সঙ্গে কথা বলছেন। আমজাদ খান, আমার বাবা। একটা নাম যার কোনো পরিচয় দিতে হয় না। দেশের শিল্প জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব, হাজারো মানুষের কর্মসংস্থানের উৎস। এমন একজন মানুষের ছেলেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। বাবা আর কিছু বলতে চাচ্ছিলেন, ঠিক তখনই বাইরে থেকে প্রচণ্ড চিৎকার ভেসে এলো। কোথায় সেই ছেলে? দরজাটা ধাক্কা মেরে খুলে গেল। ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন এমপি আসাদুজ্জামান। তার চোখ দুটো রক্তবর্ণ। ভেতরে ঢুকে গর্জে উঠলেন, কে আমার ছেলেকে মেরেছে? তাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। ঘরের পরিবেশ মুহূর্তে আরও ভারী হয়ে উঠল। হ্যাঁ, আমি সেই এমপি আসাদুজ্জামানের একমাত্র ছেলে রাব্বিকে পিটিয়েছি। আর শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি, এমন নির্মমভাবে মেরেছি যে ছেলেটার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বাবা ধীরগতিতে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ ছিল খুব শান্ত, কিন্তু সে শান্ত কণ্ঠের ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর ক্ষমতা। মিস্টার আসাদুজ্জামান, আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেও আপনি গলা উঁচু করে কথা বলছেন? মুহূর্তে এমপির মুখের রং বদলে গেল। তিনি যেন হঠাৎ বাস্তবে ফিরে এলেন। বাবাকে দেখে গলার স্বর অনেক নিচে নামিয়ে বললেন, স্যার, সরি, আসলে খেয়াল করিনি। আমার একমাত্র ছেলের মৃত্যুর সঙ্গে লড়ছে, তাই মাথা ঠিক নেই। বাবা কয়েক সেকেন্ড চুপ থেকেই বললেন, আপনার ছেলে এখন বিপদমুক্ত। হাসপাতাল থেকে আমি খবর পেয়েছি, আর এসব যা হয়েছে করেছে আমার ছেলে। তার বিচার আমি নিজেই করব, এটা আমার কথা। একজন ক্ষমতাবান মানুষ যখন কথা দেন, তখন অনেক সময় আদালতের রায়েরও প্রয়োজন হয় না। এমপি আসাদুজ্জামান মাথা নত করে বললেন, স্যার, আপনি যখন কথা দিয়েছেন তখন আমার আর কোনো কিছু বলার নেই। এরপর তিনি ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলেন। ঘরে আবারও নীরবতা নেমে এলো। প্রিন্সিপাল সাহেব উদ্বিগ্ন মুখে বসেছিলেন। বাবা তার দিকে তাকিয়ে বললেন, প্রফেসর সাহেব, আপনাকে আর চিন্তা করতে হবে না। আমি এমনিতেই ওকে এখানে রাখবো না। কথাটা শুনে এবার আমি প্রথমবারের মতো মুখ খুললাম। বাবা, আমি এই বিশ্ববিদ্যালয় ছাড়ব না, আমি এখানেই পড়ব। বাবা আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এতটাই কঠোরতা ছিল যে আমি আর বাকিটা বলতে পারলাম না। বাবা শুধু চোখের ইশারায় আমাকে চুপ থাকতে বললেন, আর আমি চুপ হয়ে গেলাম। বিকেলের আলো তখন খান ম্যানশনের বিশাল লাঙ্গিনায় ছড়িয়ে পড়েছে। গাড়ি এসে থামতেই বাড়ির সবাই কৌতূহল হয়ে বাইরে বেরিয়ে এলো। পরের মুহূর্তে ঘটল এমন কিছু যা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। একটার পর একটা কয়েকটা থাপ্পড় সজোরে এসে পড়ল আমার গালে, এত জোরে যে চারপাশে যেন প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। বাবার চোখে তখন জ্বলছিল আগুন। তোর জন্য আমার মান সম্মান আর শেষ। মানুষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি না, লজ্জায় কাউকে বলতে পারি না তুই আমার ছেলে। আমার মুখ লাল হয়ে উঠল, ঠোঁটের কোণ ফেটে সামান্য রক্ত বের হলো, কিন্তু কোনো প্রতিবাদ করলাম না। কারণ আমি আমার বাবাকে ভয় পাই না, কখনোই পাই না, কিন্তু সম্মান করি। আর সেই সম্মানে আমাকে নীরব থাকতে শিখিয়েছে। হঠাৎই ভিড় ঠেলে ছুটে এলেন মীরা খান, মানে আমার মা। আমাকে দেখে তার বুক কেঁপে উঠল। আব্রাহাম, তোর কি হয়েছে? তোর শরীরে এত রক্ত কেন? আল্লাহ, পুরো শরীর রক্তে ভিড়ে গেছে। মায়ের কণ্ঠে আতঙ্কে স্পষ্ট, কিন্তু সেই মুহূর্তেই বাবা গর্জে উঠলেন। তার গর্জনে যেন পুরো মেনশন কেঁপে উঠল। তোমাদের মা ছেলের নাটক বন্ধ করো। তোমার আদরের ছেলে এমপির ছেলেকে এমনভাবে পিটিয়েছে যে হাসপাতালে পাঠাতে হয়েছে। এই রক্ত তার নিজের না, ওই ছেলের রক্ত। কথাটা শোনা মাত্রই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। প্রথমে কথা বললেন আমার চাচি আলেয়া বেগম। তিনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, হায় আল্লাহ,
এই ছেলে এতটা ভয়ঙ্কর হয়ে গেল কবে? আমার ফুপি হতভম্ব হয়ে বললেন। আমি তো ভাবতেই পারছি না আব্রাহাম এমন কাজ করতে পারে। ফুপা গভীর গলায় বললেন, কিছু একটা বড় কারণ না থাকলে আব্রাহাম কখনোই হাত তুলবে না। চাচা ভুরু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বললেন না। কিন্তু তার চোখে স্পষ্ট প্রশ্ন। অন্যদিকে কাজিনরা একে অপরের দিকে মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। কেউ অবিশ্বাস্য হতভাগ, কেউ ভয়ে চুপ, আবার কারো চোখে ছিল কৌতূহল। পুরো পরিবেশটা এমন হয়ে উঠল যেন বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে কোনো অপরাধী, আর সবাই তার বিচার দেখার অপেক্ষায়। কিন্তু সেই তথাকথিত অপরাধী আমি এখনো মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে আছি। আমার চোখে কোনো অনুশোচনা নেই, ভয় নেই, বরং এক অদ্ভুত জেদ জমে আছে। যেন মনে মনে বলছি, যদি সময় আবার ফিরে আসে আমি আবারও একই কাজ করব। বাবা শেষবারের মতো আমার দিকে তাকালেন, তারপর মার উদ্দেশ্যে কঠোর স্বরে বললেন, তোমার ছেলেকে ফ্রেশ হয়ে আমার রুমে আসতে বলো, আমি তার অপেক্ষায় থাকবো। কথাটা বলে তিনি ঘুরে দাঁড়ালেন, ধীর পায়ে নিজের কক্ষের দিকে চলে গেলেন। আর পেছনে রয়ে গেল এক রক্তাক্ত নীরবতা, যে নীরবতার ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্য যার জন্য আমি আজ এমপির ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কিন্তু কি সেই সত্যটা? আমজাদ খান নামটা শুধু একজন ব্যবসায়ীর পরিচয় নয়, বরং এক বিশাল সাম্রাজ্যের প্রতীক। দেশের শীর্ষ শিল্পপতিদের তালিকায় তার নাম সবসময় প্রথম সারিতেই থাকে। মন্ত্রী, আমলা, বড় বড় কর্পোরেট প্রধান, সবার সঙ্গে তিনি হিসাব করে কথা বলেন না, বরং অনেকেই তার সঙ্গে হিসাব করে কথা বলে। তবে এই অবস্থানে পৌঁছানোর পরটা মোটেও সহজ ছিল না। আজ যে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য দাঁড়িয়ে আছে, তার প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে বাবার ঘাম, পরিশ্রম আর ত্যাগ। আর সেই কারণেই নিজের পরিবারকে নিয়েও তার আক্ষেপের শেষ নেই। তার ছোট ভাই আজমল খান এবং একমাত্র বোন রিনা খান বছরের পর বছর ছত্রছায়ায় জীবন কাটিয়েছে। তাদের বাড়ি, গাড়ি, ব্যবসা, সন্তানদের পড়াশোনা সব কিছুর খরচ বহন করেছেন বাবা। কিন্তু বিনিময়ে তিনি পেয়েছেন কি? ভালোবাসা না শ্রদ্ধা? না, বরং পেয়েছেন লোভ। কারণ তারা দুজনেই মনে করে বাবার একমাত্র ছেলে আমি স্বাভাবিক কেউ নই। আমি অত্যন্ত রাগী, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে প্রায়ই মারামারিতে জড়িয়ে পড়ি। এই সুযোগটাই কাজে লাগাতে চায় তারা। তাদের ধারণা ভবিষ্যতে আমি ব্যবসা সামলাতে পারবো না, আর তখন পুরো সম্পত্তি ধীরে ধীরে তাদের হাতেই চলে আসবে। তাই তারা গোপন আরেকটা পরিকল্পনাও করে রেখেছে। রিনা খান মানে আমার ফুপি, তার মেয়ে রাহির সঙ্গে আমার বিয়ে দিতে চায়। অন্যদিকে আমার চাচা চায় তার মেয়ে মাইশের সঙ্গে আমার বিয়ে দিতে। দুই ভাই বোনের লক্ষ্য একটাই, বাবার সম্পত্তির উত্তরাধিকার নিজেদের ঘরে আটকে রাখা। অন্যদিকে চট্টগ্রামের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মেহেরুন্নেসা মৌ। মৌকে প্রথমবার দেখলে মনে হবে যেন কোনো রূপকথা চরিত্র বাস্তবে চলে এসেছে। তার সৌন্দর্য এমন যে স্বাদও যেন লজ্জা পায়। দীর্ঘ কালো চুল, মায়াবী চোখ আর আত্মবিশ্বাসে ভরা উপস্থিতি। পুরো ক্যাম্পাসে সে পরিচিত এক নামে। কিন্তু তার আরেকটি পরিচয় আছে, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দুরন্ত ও দুষ্ট মেয়েদের একজন সে। ও বখাটে, নতুন ছাত্রদের নিয়ে মজা করা, র্যাগিং করা, নিরীহ ছেলেদের বিব্রত করা, এসব জন্য তার নিত্যদিনের বিনোদন। ক্যাম্পাসে থাকলেই সে সবচেয়ে বেশি স্বস্তি পায়, কারণ বাড়িতে তার জন্য অপেক্ষা করে থাকে এক অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ। তার সৎ মা সামিরা বেগম সবসময় সুযোগ খোঁজেন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। সৎ দুই বোন মায়া ও আখিও মায়ের সুরেই কথা বলে। তবে মৌ সহজে হার মানার মেয়ে নয়। কঠিন কথার জবাব কঠিনভাবে দিতে জানে সে, ফলে এতদিনও তাকে কেউ দমাতে পারেনি। এদিকে খান ম্যানশনের স্টাডি রুমে বসে আছেন বাবা, তার সামনে মাথা নিচু করে বসে আছে আমি। কিছুক্ষণ নীরব থাকার পর বাবা ধীরে বললেন, আব্রাম, তুই আর কয়টা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করবি? এই নিয়ে 4টা হয়ে গেল। আমি চুপ। বাবা আবারও বললেন, তুই আমার একমাত্র সন্তান। আমার মৃত্যুর পরে এই বিলাস সাম্রাজ্যের দায়িত্ব তোর কাঁধেই আসবে। কিন্তু আমার ভাই আর বোন, ওরা আমার খেয়ে আমার পরে আমার মৃত্যুর অপেক্ষা করে। কারণ ওরা বিশ্বাস করে তুই ব্যবসা সামলাতে পারবি না। ওরা ভাবে তুই অস্বাভাবিক পাগল, আর সেই সুযোগে ওরা সব কিছু দখল করে নেবে। আমি এবার ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে কোনো দ্বিধা নেই। বাবা, আমি যেসব কারণে মাথা গরম করি, মানুষকে মারি, সেসব কারণে যদি কেউ প্রতিবাদ না করে, চুপ করে অন্যায় দেখে, তাহলে প্রকৃত অস্বাভাবিক মানুষ তো তারাই। কক্ষটা কয়েক সেকেন্ড নীরব হয়ে গেল। বাবা আমার দিকে তাকিয়ে রইলেন। তার কঠোর মুখেও তীক্ষ্ণ গর্বের ছাপ ফুটে উঠল, কারণ তিনি জানতেন তার ছেলে ভুল করতে পারে না, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। কিছুক্ষণ পর তিনি বললেন, আমি জানি আমার ছেলে কেমন, তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ভুরু কুঁচকে তাকিয়ে বললাম, কি সিদ্ধান্ত? তোকে চট্টগ্রামে পাঠাবো।
সেখান থেকে মাস্টার্স শেষ করবি, তারপর সরাসরি আমার ব্যবসায় যোগ দিবি। আমি চুপচাপ শুনছিলাম। বাবা এবার সামনে একটি ঝুঁকে গম্ভীর গলায় বললেন, আর একটা কথা খুব ভালো করে মনে রাখবি, সেখানে তুই নিজের পরিচয় দিবি না, কেউ জানবে না তুই আমজাদ খানের ছেলে। তুই সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন ছাত্রই থাকবি, কারণ যারা তোর টাকা পয়সা না দেখে, তোর অবস্থান না দেখে পাশে দাঁড়াবে, তারাই তোর প্রকৃত বন্ধু। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু হেসে বললাম, ঠিক আছে বাবা, আমি যাব। কখন যেতে হবে? বাবা উত্তর দিলেন, আজ রাতেই, কাল থেকেই ক্লাস, সব ব্যবস্থা আমি করে রেখেছি। নিজের কক্ষের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আমার ফুপি মুন্নি খান। মায়া ভরা চোখে বললেন, কি হয়েছে বাবা, মুখটা এমন কেন? ভাইয়া আবার বকেছে? আমি জোর করে একটা হাসি দিলাম, না ফুপি, তেমন কিছু না। ঠিক তখনই পাশ থেকে রাহি বলে উঠল, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে মামা তোমাকে অনেক বকেছে। রাহি, তোকে কতবার বলেছি আমাকে ভাইয়া ডাকবি? রাহি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল, আর আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে এলাম। আমি চলে যেতেই ফুপি তার মেয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, যেভাবেই হোক ওকে নিজের দিকে টানতে হবে। তুই যদি ওর স্ত্রী হতে পারিস তাহলে ভবিষ্যতে সব কিছু আমাদের হাতেই থাকবে। রাহির চোখে তখন লোভের ঝিলিক। অন্যদিকে চাচার কক্ষে একই আলোচনা চলছিল। তার স্ত্রী আলেয়া বেগম ও মেয়ে মাইশার দিকে তাকিয়ে বললেন, আমাদের যেভাবেই হোক আব্রাহামকে মাইশার সঙ্গে বিয়ে দিতেই হবে, না হলে ভবিষ্যতে ভাইয়ার সব সম্পত্তি অন্য কারোর হতে চলে যাবে। চাচি মাথা নেড়ে সম্মতি জানালেন, আর আয়শা চুপচাপ বসে রইল। তার চোখে তখন অন্যরকম চিন্তার ছায়া। পরদিন সকালে চট্টগ্রাম, সমুদ্রের শহর, নতুন সূর্যের আলোয় ধীরে ধীরে জেগে উঠেছে। একটি সাধারণ বাস থেকে নেমে এলো এক যুবক। সাধারণ শার্ট, সস্তা জিন্স, পায়ে সাধারণ স্যান্ডেল। দেখে বোঝার উপায় নেই সে দেশের অন্যতম ধনী পরিবারের উত্তরাধিকারী। সে আর কেউই নয়, আমি নিজে, আব্রাহাম খান। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে এগিয়ে গেলাম। চারপাশে অসংখ্য ছাত্রছাত্রী, হাসি, আড্ডা, কোলাহল। কিন্তু আমি জানতাম না এই ক্যাম্পাসে আমার জন্য অপেক্ষা করছে এমন কিছু মানুষ যারা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মুখ গোমরা করে বসেছিল মৌ। তার চেহারায় স্পষ্ট বিরক্ত আর হতাশার ছাপ। এমন সময় তার বান্ধবী মিহি তার পাশে এসে কৌতূহলী কণ্ঠে বলল, কি রে দোস্ত, আজ তোর মন খারাপ কেন? মৌ দীর্ঘ শ্বাস ফেলেই বলল, আর বলিস না, বাবা আমার জন্য একটা পাত্র এনেছিল। ছেলেটা দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু মা তাদের কি বলেছে জানি না। তারা আমাকে চরিত্রহীন বলে আরও কত আজে বাজে কথা শুনিয়ে চলে গেছে। কথা শেষ হতে পাশে দাঁড়িয়ে থাকা আরেক বান্ধবী হৃদি বিস্মিত হয়ে বলল, কি বলিস? এমনিতেই তোর সৎ মা আর সৎ বোনগুলো তো ভয়ঙ্কর স্বভাবের। ময়ের চোখে মুহূর্তের আগের ঝিলিক ফুটে উঠল। শুধু তাই না, এসবের জন্য বাবা আমাকে বেল্ট দিয়ে মেরেছে। আর তখন আমার সৎমা আর বোনদের মুখের হাসি দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো উৎসব পালন করছে। ঘটনাটা মনে পড়তেই গা জ্বলে ওঠে। হঠাৎই ময়ের দৃষ্টি বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে আটকে গেল। সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একদল ছাত্রছাত্রীকে নিয়ে নতুন কোনো বিনোদনের শিকার খুঁজছিল সে। গেট দিয়ে ভেতরে ঢোকা সাধারণ পোশাকের এক ছেলের উপর গিয়ে থামল তার চোখ। ময়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে দুষ্ট এক হাসি ফুটে উঠল। নতুন মাল মনে হচ্ছে, আজকের বিনোদন বোধহয় এসে গেছে। ময়ের রহস্যময় হাসি দেখে মিহি বুড়ুকুসকে বলল, কি রে দোস্ত, কি দেখে এমন হাসছিস? মো আঙ্গুল তোলে ছেলেটার দিকে ইশারা করে বলল, দেখ, আমাদের বিনোদনের ব্যবস্থা নিজেই হেঁটে হেঁটে চলে আসছে। মিহিও তাকিয়ে দেখলো ছেলেটাকে। একেবারে হাবাগোবা টাইপের মনে হচ্ছে। একে নিয়ে তো নিয়মিত মজা করা যাবে। মো হেসে বলল, একদম ঠিক বলেছিস। কিন্তু হৃদের মুখটা গম্ভীর হয়ে গেল। মৌ, এসব কিন্তু ঠিক না। তুই এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন, কিন্তু তোর এই স্বভাবটা একদম ভালো না। মানুষকে অপমান করা বন্ধ করে একটু ভালো হওয়ার চেষ্টা কর। তোর একটা বদনামও আছে, তুই নাকি বখাটে। কথাটা শুনেই মো বিরক্ত হয়ে উঠল। তোর জ্ঞান দিতে হবে না আমাকে। হৃদয় আর কিছু না বলে রাগে সেখান থেকে চলে গেল। ঠিক তখনই মো উচ্চস্বরে চিৎকার করে উঠল, এই দেশি বলদ, এদিকে আয়। হঠাৎই কারো এমন ডাক শুনে আমি ফিরে তাকালাম, আর অনেকে তাকালো। আমার পাশে দাঁড়িয়েছিল আরেকজন ছাত্র, নাম আসিফ। সে অবাক হয়ে চারপাশে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আজকে আবার কার কবল পড়লো, শুধু আমি যেন না হয় আল্লাহ। ও আবারও ডাক দিল, ওই নতুন মাল, দেশি বলদ। আসিফ এবার আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, ভাই আপনাকে মনে হয় ডাকছে, যান, আপনার কপালে আজ দুঃখ আছে। চারপাশে ছাত্রছাত্রীরা বিষয়টা লক্ষ্য করছিল।
অনেকে আমার দিকে তাকিয়ে মনে মনে আফসোস করছিল। দূরে দাঁড়িয়ে থাকা হৃদয় সব দেখছিল। আমার নিষ্পাপ চেহারা দেখে তার সত্যিই মায়া লাগছিল। এদিকে আমি ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠলাম। আমাকে দেশি বলদ বলে ডাকায় রাগে আমার মুখ শক্ত হয়ে গেল। আমি একটা মানুষ, আমাকে কোন দিক থেকে বলদ মনে হলো মনে মনে ভাবছিলাম। তার পরক্ষণে আমার দৃষ্টিকে আটকালো মোয়ের দিকে। রাগের মাঝেও আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। মেয়েটি অসম্ভব সুন্দর, যেন কোনো স্বর্গের অপ্সরা। অবশেষে মোয়ের সামনে এসে দাঁড়াতেই মেয়েটির চোখ দুটোতে যেন আগুন জ্বলে উঠল। এই দেশি বলদ, তোকে কয়বার ডাকতে হয়? হ্যাঁ, আজ কিন্তু তোর খবর আছে। কর্কশ কণ্ঠে সে চিৎকার করে বলল, এই বলদ, তোকে কয়বার ডাকতে লাগে? কানে কম শুনিস নাকি? একেবারে কান ছিঁড়ে ফেলবো। চারপাশে তাকিয়ে থাকা ছাত্রছাত্রীরা মুচকে এসে তাকিয়ে আছে, কিন্তু আমার মুখে কোনো পরিবর্তন নেই। আমি শান্ত চোখে মোয়ের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, আপু, আমার নাম ইলহাম। আপনি বলদ বলে ডাকছিলেন, তাই বুঝতে পারিনি। আপু শব্দটা কানে যেতেই মিহি হো হো করে হেসে উঠল। দোস্ত, তোরে আপু ডাকে, ওরা দেখে মনে হয় বয়সে তোর চেয়েও বড়। মুহূর্তে চারপাশে হাসির ঝড় বয়ে গেল। মোয়ের মুখখানা তেলে বেগুনে জ্বলে উঠল। সে এক পায়ে গিয়ে এসে বলল, আমাকে কোন দিক দিয়ে তোর আপু মনে হয়? আজ থেকে ম্যাম বলে ডাকবি, বুঝেছিস? আমি কিছু বলার আগেই সেখানে এসে হাজির হলো অনিক আর মুন্না। অনিক আমাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে মৌ, নতুন শিকার পেয়েছিস নাকি? মৌ ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, শিকার না, জাতীয় বলদ। অনিক একবার আমার ঢোলা শার্টটার দিকে তাকালো, তারপর এমনভাবে হাসলো যেন জীবনের সবচেয়ে বড় কৌতুক দেখে ফেলেছে। এই শার্টটা কি তোর বাপের নাকি দাদা? একটা শার্টে মনে হয় দুজন মানুষ ঢুকে যাবে। কথাটা শেষ হতেই চারপাশে অট্টহাসির বিস্ফোরণ ঘটল। মিহি হেসে কাঁপতে কাঁপতে বলল, দেখ দোস্ত, শার্টটা বাতাসে উঠলে প্যারাশুটের কাজ করবে। মুন্নার সাথে যোগ করলো, আমি তো ভাবছিলাম ভিক্ষুকের ছেলে ভুল করে ইউনিভার্সিটিতে ঢুকে পড়ছে। আর মৌ সে দুহাত কোমরে রেখে এমনভাবে হাসছিল যেন পৃথিবীর সবচেয়ে হাস্যকর মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে হাসি, বিদ্রুপ আর তাচ্ছিল্যের তীর একের পর এক এসে বিচ্ছিল আমার আত্মসম্মানে। আমার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল, রক্ত যেন ফুটতে শুরু করেছে। চোখের সামনে ভেসে উঠল সেই সব মুখ যারা আমার এক ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়তো, যারা আমার রাগের সামনে দাঁড়ানোর সাহস করতো না। কিন্তু পরক্ষণে বাবার কণ্ঠস্বর যেন আমার কানে ভেসে এলো, নিজেকে নিয়ন্ত্রণ করবি আব্রাম, নিজেকে চিনতে শিখ। সব অপমানের জবাব শক্তি দিয়ে দিতে হয় না। আমি গম্ভীর নিঃশ্বাস নিলাম, তাতে দাঁত চেপে সমস্ত অপমান গিলে ফেললাম। মনে মনে শুধু বললাম, বাবা, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। আর যদি তুমি কথা না দিতে তাহলে এদের একজন এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না। মুন্না এবার গম্ভীর হওয়ার ভান করে বলল, আচ্ছা বলো তো, কোথা থেকে এসেছিস? বাবা কি করে? আর কিসে পড়িস? তোর বয়স দেখে তো মনে হয় মাস্টার শেষ হয়ে যাওয়ার কথা। পটিয়া থেকে এসেছি। বাবা কৃষক, টাকার অভাবে আগের বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছে, এখানে মাস্টার্স ফাইনাল দেব। কথাটা শুনে মোয়ের চোখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। সেজন্য ঠিক এমন উত্তরই শুনতে চেয়েছিল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, তাহলে শোন, আজকে পুরো ক্যাম্পাসে এক পায়ে দাঁড়িয়ে কান ধরে 200 রাউন্ড দৌড়াবি। আর যদি না পারিস? সে একটু থামলো, তারপর ঠোঁটের কোণে নিষ্ঠুর হাসি টেনে বলল, তাহলে মেয়েদের পোশাক পরে আমাদের সামনে নাচবি। মুহূর্তে চারপাশে শীষ আর হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আমি ভুরু কুঁচকে তাকালাম। আমি তো নতুন ছাত্র না, মাস্টার্স ফাইনাল দেব, তাহলে আমাকে র্যাগিং করবেন কিভাবে? কথাটা শেষ হওয়ার আগেই মৌ আমার চুলের মুঠি ধরে টেনে নিল। হঠাৎ আক্রমণে আমার চোখ দুটো লাল হয়ে উঠল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। মৌ দাঁত চেপে বলল, এই বিশ্ববিদ্যালয়ে তুই নতুন, এইটাই যথেষ্ট। আর আমার মুখের উপর কথা বলার শাস্তি আলাদা। আগামী 1 মাস তুই আমার কথায় উঠবি বসবি, এক কথায় আমার গোলাম। তারপর ঠান্ডা গলায় যোগ করলো, আর বেশি কথা বললে 3য় অপশন, মেয়েদের পোশাক পরে নাচা। কয়েক মুহূর্ত নীরব রইলাম, তারপর মাথা নিচু করে বললাম, ঠিক আছে ম্যাম, আমি দৌড়াচ্ছি। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে মাটিতে রাখলাম। এরপর এক কানে হাত দিয়ে এক পায়ে ভর দিয়ে দৌড়ানো শুরু করলাম। প্রথম কয়েক রাউন্ডেই আমার শরীরের ভারসাম্য হারাতে লাগলাম। পায়ের পেশিতে টান ধরেছে, শ্বাস ভারী হয়ে আসছে, কারণ জীবনে কখনো আমাকে এমন অপমানজনক শাস্তির মুখোমুখি হতে হয়নি। যে ছেলেটা বিলাসিতার মাঝে বড় হয়েছে, যার এক নির্দেশে শত মানুষ ছুটে আসে, আর সে শত শত ছাত্রছাত্রীর সামনে কান ধরে এক পায়ে দৌড়াচ্ছে। চারপাশ থেকে হাসির শব্দ ভেসে আসছে, কেউ ভিডিও করছে, কে আঙ্গুল তুলে দেখাচ্ছে, কেউ করুণা করছে, আর কেউ উপভোগ করছে এই অপমান।
দূরে দাঁড়িয়ে থাকা হৃদির বুকটা মোচড় দিয়ে উঠল। আমার মুখে কোনো প্রতিবাদ ছিল না, কোনো অভিযোগ নেই, শুধু আছে এক অদ্ভুত নীরবতা। আমি যেন নিজের সঙ্গে যুদ্ধ করছি, আর সেই যুদ্ধের কাছে এই অপমানও তুচ্ছ। সময়ের সঙ্গে সঙ্গে আমার মুখ ঘামে ভিজে গেল, হাঁটু কাঁপতে শুরু করলো। তবু আমি থামলাম না, দাঁতে দাঁত চেপে এগিয়ে চললাম। কিন্তু পুরো ক্যাম্পাসে সবাই জানে 200 রাউন্ড তো দূরের কথা, এই ছেলেটা 100 রাউন্ডও শেষ করতে পারবে না। আর যদি না পারে তাহলে তার জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর এক অপমান। মৌ ঠোঁট বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, অনেক মিহি, আমার মনে হয় নাচের রুমটা প্রস্তুত রাখা উচিত। এই বলদ 100 রাউন্ডও পার করতে পারবে না। মিহি হেসেই বলল, আমি তো আগেই বলেছি 50 রাউন্ডের পরই ধপাস করে পড়ে যাবে। সাথে অনেক যোগ করলো, তারপর মেয়েদের ড্রেস পরে এমন নাচাবে যে পুরো ভার্সিটি মনে রাখবে। কথাটা শেষ হতেই 4 জন আবার অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের হাসির শব্দে যেন পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই হাসির রং বদলাতেও শুরু করলো, কারণ আমি থামিনি। আমি এখন এক পায়ে ভর করে কান ধরে দৌড়েই যাচ্ছি। ঘামে ভিজে গেছে আমার পুরো শরীর, শার্টের পিঠ ভিজে গাঢ় হয়ে উঠেছে, মুখ লাল হয়ে গেছে ক্লান্তিতে। তবুও থামিনি। আমার চোখে তখন অদ্ভুত এক জেদ, যেন আমি কোনো বিশ্ববিদ্যালয়ের মাঠে নয়, কোনো যুদ্ধক্ষেত্রে ছুটে চলেছি। আমার এই যুদ্ধে হারলে আমার আত্মসম্মান মারা যাবে। একসময় মন অবাক হয়ে বলে উঠল, দোস্ত 120 রাউন্ড হয়ে গেছে। মিহি দ্রুত শুনে আবার বলল, হ্যাঁ সত্যি তো। অনেকের মুখের হাসিও মিলে যেতে লাগলো। অসম্ভব, এটা অসম্ভব। এদিকে আমি এখনো থামিনি। 150, 160, 170 সংখ্যা বাড়তেই থাকলো, আর চারপাশের হাসি ধীরে ধীরে নিস্তবতায় পরিণত হলো। যেহেতু ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে হাসছিল, তারা এখন বিস্ময়ে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করে বলছে, আজ নতুন ছেলেটার অবস্থা খারাপ হবে। এই ছেলেটা মানুষ তো, এত শক্তি আসে কোথা থেকে? 100 রাউন্ডের আগেই তো পড়ে যাওয়ার কথা। ময়ের ঠোঁট শুকিয়ে এলো, তার চোখে প্রথমবারের মতো বিস্ময় দেখা দিল। এতদিনে সে অসংখ্য ছেলেকে অপমান করেছে, কিন্তু কেউ এমনভাবে তাতে দাঁত চেপে লড়াই করেনি, কেউই না। অবশেষে 200 রাউন্ড পেরিয়ে গেলাম। তারপর আমি থামলাম না। 205, 210, 220, 220 রাউন্ড পূর্ণ করে আমি ধীরে ধীরে এসে দাঁড়ালাম ময়ের সামনে। কয়েক মুহূর্ত ভারী শ্বাস নিলাম, তারপর মাটিতে রাখা ব্যাগটা কাঁধে তুলে নিলাম। কোনো কথা বললাম না, কোনো বিজয়ের হাসি নয়, কোনো অহংকারও নয়। শুধু একবার ময়ের দিকে তাকিয়ে ক্লাসরুমের দিকে হেঁটে চলে গেলাম। আর পেছনে পুরো ক্যাম্পাস নিস্তব্ধ। মৌ, মিহি, অনিক, মুন্না 4 জনই যেন পাথর হয়ে গেছে। মিহি ফিসফিস করে বলল, সে সে 220 রাউন্ড দিয়েছে। অনিক শুকনো গলায় বলল, আমার মনে হয় এই ভার্সিটির ইতিহাসে এমন কেউ করেনি। মুন্না অবিশ্বাসের দৃষ্টিতে আমার দূরে সরে যাওয়া পিঠের দিকে তাকিয়েই বলল, আমি ভেবেছিলাম ও ভেঙে পড়বে, কিন্তু ছেলেটা তো উল্টো আমাদেরই হারিয়ে দিল। আর মৌ, সে চুপ। তার অহংকারে যেন প্রথমবারের মতো ছোট্ট একটা ফাটল ধরেছে। দূরে দাঁড়িয়ে থাকা হৃদির ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, তুমি সাধারণ কেউ নয় মিস্টার। আমি ক্লাসের দিকে এগোচ্ছিলাম, ঠিক তখন আমার সামনে এসে দাঁড়ালো হৃদি। মেয়েটার চোখে প্রশংসা ঝিলিক। বাহ মিস্টার, তুমি তো এই ভার্সিটির সব রেকর্ড ভেঙে দিলে। আমি ক্লান্ত মুখে মৃদু হাসলাম। হ্যাঁ, আমি ইলহাম, মাস্টার্স ফাইনাল দেব এই ভার্সিটি থেকে। হৃদিও হাসলো। আমি রীতি, আমিও মাস্টার ফাইনাল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর আমি বললাম, আচ্ছা ওই মেয়েটাকে? দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দর, কিন্তু ভেতরটা একেবারে ভয়ঙ্কর। হৃদি হেসে ফেলল। কি ব্যাপার, পছন্দ হয়ে গেছে নাকি? আমি দ্রুত মাথা নেড়ে বললাম, হ্যাঁ না বাবা, পছন্দ হলেও খাল কেটে কমে আনার কোনো ইচ্ছা আমার নেই। হৃদি এবার প্রাণ খুলে হেসে উঠল। তারপর দুজনে গল্প করতে করতে ক্লাসরুমের দিকে চলে গেলাম। অন্যদিকে মৌ এখন আগের জায়গায় বসে আছে, তার চোখে আগুন। সে জীবনে বহু মানুষকে অপমান করেছে, কিন্তু আজ প্রথমবার কেউ তার দেওয়া শাস্তিকে শাস্তি না বানিয়ে বিজয়ে পরিণত করেছে। তার শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। সে শুধু একটা কথাই ভাবছে, এই ছেলেকে আমি ছাড়বো না। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আসার পথে ময়ের জুতায় কাদা লেগে গেছে। সাধারণত এমন ঘটনায় সে বিরক্ত হয় না, কিন্তু আজ তার মাথায় অন্য চিন্তা। সে অপেক্ষা করছে, কাউকে শায়েস্তা করার অপেক্ষা। মিহি, অনিক পাশে এসে বসেছে। মুন্না এখনও আসেনি। হঠাৎই গেট দিয়ে ভেতরে ঢুকলাম আমি। সঙ্গে সঙ্গে মৌ আমাকে ডাকলো, এই বলদ। তারপর আমি থেমে গেলাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে চারপাশে ছাত্রছাত্রীদের চোখ আমাদের দিকে চলে এলো। সবাই বুঝতে পারলো আবারও কিছু একটা হতে যাচ্ছে। সামনে এসে দাঁড়াতেই, ম্যাম, আমার মা বাবা আমাকে একটা নাম দিয়েছেন, ইলহাম।
মৌ সঙ্গে সঙ্গে ধমক দিল। চুপ, বেশি কথা বলবি না। তারপর পায়ে গিয়ে দিয়ে বলল, আমার জুতায় কাদা লেগেছে, পরিষ্কার করে দে। কথাটা শুনে চারপাশে হাসির রোল উঠল। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। লজ্জা, অপমান আর রাগ একসঙ্গে চেপে বসলো। আমার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তবু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। ধীরে ধীরে পকেট থেকে একটা রুমাল বের করলাম। তারপর হাঁটু গেড়ে বসে পড়লাম। এই দৃশ্য দেখে চারপাশে হাসির রোল যেন পড়ে গেল আবার। অনেক হেসে বলল, দোস্ত, তোর মাথায় এসব আইডিয়া আসে কিভাবে? মৌ গর্বভরা হাসি দিয়ে বলল, মৌ এক পিস, দ্বিতীয়টা পৃথিবীতে নাই। কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটলো যা কেউ কল্পনাই করেনি। আমি জুতোটা পরিষ্কার করার ভঙ্গিতে হাত বাড়ালাম। তারপর হঠাৎ ভারসাম্য হারানোর মতো করে পায়ের দিকে টান লাগতেই মৌ আহ বলে সামনে ছিটকে পড়ে গেল। এক লহমায় সে মাটিতে পড়ে গড়িয়ে গেল কয়েক হাত দূর পর্যন্ত। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউ বুঝতেই পারল না কি হলো। চারপাশে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। অনিকের মুখ হা হয়ে গেল। মিহির চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কেউ কথা বলতে পারছে না, কারণ এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ব্যাড মেয়েটাকে কেউ কখনো এভাবে বিব্রত করেনি, কখনো না। আর দূরে দাঁড়িয়ে থাকা রিদি মুখে হাত চাপা দিল। তার হৃদস্পন্দন যেন থেমে গেল। মনে মনে শুধু একটা কথাই বলল, হে আল্লাহ, আজকে এই ছেলেটা সত্যি আগুনে ঘি ঢেলে দিল। আর মাটিতে পড়ে থাকা মৌ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। যে ঝড় আসছে তার জন্য কেউ প্রস্তুত নয়। মাটিতে পড়ে যাওয়া অপমানটা যেন ময়ের সমস্ত অস্তিত্বে আগুন ধরিয়ে দিয়েছিল। এক ঝাটকে উঠে দাঁড়ালো সে। চোখ দুটো রক্তবর্ণ, মুখমণ্ডল ক্রোধে বিকৃত। মনে হচ্ছিল এই মুহূর্তে সামনে যা পাবে সব কিছু ভণ্ড করে ফেলবে। এক মুহূর্ত দেরি না করে সে হাত তুলল আমাকে থাপ্পড় মারার জন্য। কিন্তু যে দৃশ্যটা পরের মুহূর্তে ঘটল তা দেখে পুরো বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ময়ের কবজি চেপে ধরলাম। মুহূর্তেই চারপাশে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। যেন শত শত মানুষের নিঃশ্বাসে একসঙ্গে আটকে গেছে। অনিকের চোখ বিস্ফোরিত, মিহির ঠোঁট কাঁপছে, আর রিদি তার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। মনে হলো তার আত্মাটাই যেন কেঁপে উঠল। কারণ এই বিশ্ববিদ্যালয়ে কেউ কখনো ময়ের দিকে চোখ তুলে কথা বলার সাহস পায়নি। সেখানে এই ছেলেটা তার হাত ধরে ফেলেছে। আমি শান্ত চোখে ময়ের দিকে তাকালাম আর বললাম, থাপ্পড় মারার আগে অন্তত বলবেন আমার অপরাধটা কি? আমার কণ্ঠে ছিল না কোনো ভয়, ছিল না কোনো রাগ, বরং এমন এক স্থিরতা যা আরো ভয়ঙ্কর। মৌ দাঁত চেপে ফিসফিস করে বলল, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? এই প্রথম আমার চোখে ক্ষণিকের জন্য আগুন জ্বলে উঠল। আমি ধীরে ধীরে ঝুঁকে ময়ের কানের কাছে মুখ নিয়ে গেলাম। তারপর এমন নিচু স্বরে বললাম যা শুধু মই শুনতে পেল, মিস মৌ, বাবা মাকে নিয়ে গালি দেবেন না। পুরো বিশ্ববিদ্যালয়ে আপনার একটা সম্মান আছে। আমি চাই না সেই সম্মান নষ্ট হোক। কারণ যদি আমি আপনাকে কখনো থাপ্পড় মারি তাহলে সেই সম্মান আর অবশিষ্ট থাকবে না। কথাগুলো বলে আমি হাত ছেড়ে দিলাম। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ধীর পায়ে সেখান থেকে চলে গেলাম। আর মৌ সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে বিস্ময়, রাগ, অপমান আর এক অদ্ভুত অস্থিরতা, যেন কেউ তার অহংকারের সিংহাসনে প্রথমবার আঘাত করেছে। আমি রীতির সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা এখনো হতবাক। কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার কলিজাতে একবার দেখতে ইচ্ছে করছে। আমি হেসে ফেললাম। রীতি মাথা নাড়িয়ে বলল, না, সত্যি বলছি। তুমি কি জানো তুমি কি করেছো? মৌকে আজ পর্যন্ত কেউ এভাবে অপমান করতে পারেনি, কিন্তু তুমি ওর কানে কি বললে? আমি আকাশের দিকে তাকিয়ে আবারও মৃদু হাসলাম। তারপর বললাম, সব কথা সময়ের আগে বলা যায় না রীতি, সময় হলেই শুনবে। কথাটা বলে আমি ক্লাসরুমের দিকে চলে গেলাম। এদিকে ময়ের পাশে এসে দাঁড়ালো অনিক। তার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। দোস্ত, তুই ওকে ছেড়ে দিয়েছিলি কেন? সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। ছাড়িনি, ওকে আমি শেষ করে দেব। তারপর দাঁত চেপে বলল, মুন্নাকে ফোন দে। ও কোথায়? অনিক আর মিহি একে অপরের মুখের দিকে তাকালো। তারা বুঝতে পারছে জ্বর এখনো শুরুই হয়নি। সেদিন পুরো বিশ্ববিদ্যালয়ে আর কোনো আলোচনা ছিল না। ক্লাসরুমে, করিডোরে, ক্যান্টিনে সবখানে একটাই নাম, ইলহাম। নতুন আসে সেই ছেলেটা যে প্রথম দিনেই ময়ের দেওয়ার শাস্তি জিতে নিয়েছে, আর দ্বিতীয় দিনেই মৌকে সবার সমান অপমান করেছে। অনেকে বিশ্বাসই করতে পারছিল না। অনেকে আবার মনে মনে অপেক্ষা করছিল এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। রাতের বেলা চট্টগ্রামের আকাশে তখন তারার মেলা। হোস্টেলের ছাদে দাঁড়িয়েছিলাম আমি। হালকা বাতাসে আমার চুল এলোমেলো করে দিচ্ছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, বাবা। অজান্তে আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো বাবার গম্ভীর অথচ স্নেহময় কণ্ঠ।
কেমন আছো আব্রাহাম? নতুন বিশ্ববিদ্যালয়ে কেমন লাগতেছে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ভালোও না, খারাপও না, তবে একটা কথা বলতে পারি। তোমার জন্য অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করছি। মাঝে মাঝে মনে হয় নিজের সঙ্গে যুদ্ধ করছি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বাবা ধীরে ধীরে বললেন, জানো আব্রাহাম, তোমার আর আমার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? আমি আকাশের দিকে তাকিয়ে আবার বললাম, কি পার্থক্য থাকবে? আমরা তো বাবা ছেলে। বাবা হালকা হেসে বললেন, না, আরও একটা পার্থক্য আছে। তোমার বাবা আজ দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। তার কণ্ঠ হঠাৎ ভারী হয়ে এলো। আমি মাঠের রোদ দেখেছি আব্রাহাম, ফসল নষ্ট হওয়ার কষ্ট দেখেছি, ক্ষুধার যন্ত্রণা দেখেছি, মানুষ সবলা দেখেছি। তাই জীবনের বাস্তবতাটা আমি একটু বেশি বুঝি। বাবার প্রতিটি শব্দ আমার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। আমার মনে হচ্ছিল কথাগুলো কানে নয়, সরাসরি হৃদয়ে পৌঁছাচ্ছে। আমি বুঝতে পারলাম এগুলো কোনো শাসন নয়, এগুলো একজন বাবার জীবনভর অর্জিত শিক্ষা। বাবা আবার বললেন, রাগ করে কাউকে রক্তাক্ত করা খুব সহজ, কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের প্রতিপক্ষকে হারানো অনেক কঠিন। জীবনের সবচেয়ে বড় বিজয় শক্তিতে না, বুদ্ধিতে হয়। এটা যদি শিখতে পারো তাহলে একদিন আমার চেয়েও বড় মানুষ হবে তুমি। আমার চোখের কোনো অজান্তে জল জমে উঠল। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, আমি চেষ্টা করছি বাবা, সত্যি চেষ্টা করছি। ওপাশে বাবা মৃদু এসে বললেন, আমি জানি, কারণ তুই আমার ছেলে। আজ পৃথিবীর সব শক্ত মানুষের মাঝেও এই কয়েকটা শব্দ সবচেয়ে বেশি শক্তি দিল আমাকে। অন্যদিকে মিহির বাসা, ঘরের ভেতর পায়চারি করছে মৌ। তার শরীর কাঁপছে, চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। বারবার আমার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। মিহি ধীরে ধীরে বলল, দোস্ত, এখন কি করবি? মৌ থেমে গেল, তার ঠোঁটে ধীরে ধীরে রহস্যময় হাসি ফুটে উঠল। আরও কয়েকদিন দেখি, যদি ওই বলদকে অন্যভাবে হারাতে না পারি। সে একটু থামলো, তারপর এমন এক কণ্ঠে বলল যা শুনে মিহির বুক কেঁপে উঠল, তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা ব্যবহার করব। মিহির মুখের রং ফ্যাকাশ হয়ে গেল, কারণ সে জানতো মৌ যখন এই অস্ত্রের কথা বলে তখন কারোর জন্য ফল ভালো হয় না। রাত অনেক হয়ে গেছে, শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে, কিন্তু মেহেরুন্নেসা ময়ের জীবনে রাত মানেই শান্তি নয়। বিশ্ববিদ্যালয়ের সারাদিনের ঘটনাগুলো মাথার ভেতরে ঘুরপাক খেতে খেতে সে বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকতেই ড্রয়িং রুম থেকে ভেসে এলো তীক্ষ্ণ কণ্ঠস্বর, এসে গেছে মহারানী। সোফায় বসে থাকা সামিরা বেগম ঠোঁট বাঁকিয়ে কথাটা বললেন। তার চোখে মুখে এমন বিদ্বেষ যেন মৌ এই বাড়ির মেয়ে নয়, বহু বছরের শত্রু। কথাটা শেষ না হতেই পাশ থেকে আঁখি ব্যঙ্গ করে বলল, ঠিকই বলছো মা, ও তো এবারই রাজরানী, আমরা সবাই চাকরানী। মই সারাদিনে জমে থাকা রাগ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠল। সে দাঁত চেপে বলল, একেবারে ফালতু কথা বলবে না। কিন্তু এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। পরের মুহূর্তে সামিরা বেগম উঠে দাঁড়ালেন, সঙ্গে মায়া ও আঁখিও। তিনজন মিলে মুহূর্তের মধ্যে মৌকে ঘিরে তুলল। সামিরা বেগম ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে টান দিলেন, তোর সাহস তো দিন দিন বাড়ছে। আজ তোর বাবা বাড়িতে নেই, আজ তোকে মেরে ফেললেও কেউ বাঁচাতে আসবে না। মৌ ব্যথায় মুখ বিকৃত করে ফেলল, কিন্তু সে কাঁদল না, বরং দাঁত চেপে সব সহ্য করতে লাগলো। কারণ এই দৃশ্য তার জীবনে নতুন নয়। বহু বছর ধরেই এই বাড়িতে তাকে নিজের অস্তিত্বের জন্য লড়তে হয়েছে। কিন্তু তখনই বাড়ি থেকে বেশি হলো একটি পরিচিত কণ্ঠ, ফুপি, ফুপি কোথায়? সামিরা বেগমের মুখ মুহূর্তে বদলে গেল, যেন কিচ্ছু হয়নি। তিনি দ্রুত মুখে ছেড়ে দিলেন। মায়া রাখিও সরে গেল। কয়েক সেকেন্ড আগের হিংস্র চেহারাগুলো যেন হঠাৎ করে ভদ্রতার মুখোশ পরে নিল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আকাশ, সামিরা বেগমের ভাইয়ের ছেলে, ময়ের ছোটবেলার পরিচিত মানুষদের একজন। আকাশ হাসি মুখে ফুপির সঙ্গে কুশল বিনিময় করলো, তারপর চোখ ঘুরে ময়ের দিকে তাকালো। মেয়েটার এলোমেলো চুল আর অস্বাভাবিক মুখভঙ্গি দেখে তার ভুরু কুঁচকে গেল। তবুও কিছু বলল না, শুধু মৃদু হেসে বলল, কেমন আছো মৌ? মৌ নিজের অস্থিরতা লুকিয়ে জোর করে হাসলো। ভালো আছি আকাশ ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এদিকে সামিরা বেগম তার দুই মেয়ে সহ দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। অতিথির জন্য নাস্তার ব্যবস্থা করতে হবে। তাদের আচরণ দেখে মনে হবে পৃথিবীর সবচেয়ে আদর্শ পরিবার তারা। আকাশ কয়েক মুহূর্ত চুপচাপ ময়ের দিকে তাকিয়ে রইল, তারপর হালকা অভিমানী কণ্ঠে বলল, কতবার বলেছি আমাকে ভাই বলবে না, শুধু আকাশ বলবে। মৌ মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। আকাশ এবার একটু কাছে এগিয়ে এলো।
আচ্ছা, একটা কথা বলো, আমি যে তোমাকে প্রপোজ করেছিলাম তার উত্তর এখনো পাইনি। কথাটা শুনেই মৌ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাদের সম্পর্ক কি তোমার ফুপি মেনে নেবে? না, কখনোই না। তার কণ্ঠে ছিল বাস্তবতার তিক্ততা। আকাশ মৃদু হেসে বলল, তোমার সম্মতি পেলে ফুপিকে রাজি করানোর দায়িত্ব আমার, বাবাকেও বুঝিয়ে নেব। কথাগুলো বলার সময় তার চোখে আন্তরিকতা ছিল, কিন্তু তারপরে তার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। শুধু একটা ভয় কাজ করে, যদি এর মধ্যে তুমি অন্য কারো প্রেমে পড়ে যাও। কথাটা শুনে মৌ হেসে ফেলল। সেই হাসিতে ছিল আত্মবিশ্বাস, আবার খানিকটা অহংকারও। সে সোফায় হেলান দিয়ে বলল, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার ভয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দূরে দূরে থাকে। আমার কাছে এসে প্রেমের কথা বলার মতো বুকের পাঠা এখনো কারো হয়নি, আর হবেও না। কথাটা বললেও তার মনে অদ্ভুতভাবে ভেসে উঠল একটি মুখ, একজন জেদি ছেলের মুখ। আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে আমার আর ভয় নেই। কয়েক মাস পর ছোটো বোনের বিয়ে, ওটা শেষ হলে আমি বাবার সঙ্গে কথা বলবো। তারপর ফুপি আর তোমার বাবার কাছেও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবো। মৌ কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। রাতের আকাশে তখন চাঁদ উঠেছে, কিন্তু তার মন অদ্ভুতভাবে অস্থির, কারণ জীবনে প্রথমবার কেউ তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আর সেই মানুষটা এই আকাশ ভাই। এভাবেই কেটে গেল আরও একটি দিন। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও মৌ আর আমার মাঝের অদৃশ্য যুদ্ধটা দিন দিন আরও গভীর হতে লাগলো। সকালের আলো তখন মাত্র শহরের গায়ে ছড়িয়ে পড়েছে। মৌ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোতেই পেছন থেকে সামিরা বেগমের বিষমাখা কণ্ঠ ভেসে এলো, এই যে মহারানী, আজ কিন্তু ভার্সিটি শেষ করে সোজা বাসায় ফিরবে, না হলে সেই দিন আমার ভাইপো তোকে বাঁচিয়েছিল, এবার কিন্তু কেউ বাঁচাতে আসবে না। মৌ থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখে তখন বহু বছরে জমে থাকা বিদ্রোহ, ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। আমিও হাতে চুরি পরে বসে নেই। কথাটা বলে সে বেরিয়ে গেল, কিন্তু বাইরে বেরোতেই তার বুকের ভেতরটা অদ্ভুত ভারী হয়ে উঠল। মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের ঘরের মানুষের সঙ্গে। সামিরা বেগমের কথাগুলো তার কানে এখনো বাজছে। সকালটাও তাই কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের মাঠ, সবুজ ঘাসের ওপর গোল হয়ে বসে আছে মৌ, মিহি, অনিক, মুন্না আর রিদি। কিন্তু আজ মৌয়ের চোখে অন্যরকম জ্বর, যেন সে কাউকে শিকার বানানোর অপেক্ষায় আছে। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আমি। সাধারণ ঢিলেঢালা পোশাক, কাঁধে ব্যাগ, মুখে আগের মতোই শান্ত ভাব। আমাকে দেখে মৌয়ের চোখে দুষ্টু ঝিলিক নেমে এলো। চল, আজকে বলদটাকে অন্যরকম একটা শিক্ষা দেই, দেখি এবার কিভাবে বাঁচে। মিহি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, এই দেশি বলদ, এদিকে আয়। আমি থেমে গেলাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা আসিফ দীর্ঘ শ্বাস ফেলে বলল, যা ভাই, আবার নতুন কোনো নাটক শুরু হলো? না গেল বিপদ, গেল বিপদ। আমি একটু মৃদু হাসলাম, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম তাদের সামনে। আমার একটা নাম আছে, আব্রাহাম। মৌ সঙ্গে সঙ্গে গর্জে উঠল, চুপ, একদম চুপ। তোকে আমরা বলদ বলেই ডাকবো। এখন আমাদের সঙ্গে চল, চুপচাপ। আমি বুড়ো কুসকে বললাম, কোথায় যাব? মৌ আঙ্গুল তুলে হুঁশিয়ারি দিল, আর একটা প্রশ্ন করলে তোকে খালি পায়ে পুরো ক্যাম্পাস দৌড়াবো। আমি আর কিছু বললাম না, নীরবে তাদের সঙ্গে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর তারা এসে পৌঁছালো চট্টগ্রামের একটি অভিজাত 5 তারকা রেস্টুরেন্টে। সোনালি ঝাড়বাতির আলোয় ঝলমল করছে পুরো হলরুম, চারদিকে বিলাসিতার ছাপ। মৌ, মিহি, অনিক আর মুন্না যেন বহুদিনের ক্ষুধার্ত সৈনিকের মতো মেনু কার্ড হাতে নিল। একটার পর একটা খাবারের নাম বলতে লাগলো, যেন আজ রেস্টুরেন্টটায় খেয়ে ফেলবে। শুধু রিদি চুপচাপ বসেছিল। সে বুঝতে পারছিল কি হতে যাচ্ছে। বারবার তার খারাপ লাগছিল। এদিকে আমি এসব বুঝতে পারছিলাম, কিন্তু আমার ঠোঁটের কোণে কেবল একটুখানি রহস্যময় হাসি খেলা করছিল। খাবার খাওয়ার পর মৌ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, তারপর কৃত্রিম বিস্ময় দেখিয়ে বলল, ও, আমাদের একটা জরুরি কাজ মনে পড়েছে, চল সবাই। মিহি, অনিক, মুন্না সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। রিদি যেতে চাইছিল না, কিন্তু জোর করে তাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে মৌ একবার পিছনে ফিরে তাকালো আর মনে মনে বলল, এবার দেখি কিভাবে বাঁচিস বলদ। সবাই চলে যেতেই আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তারপর চারপাশে তাকিয়ে মুচকে এসে বললাম, তোরে পাগলের দল, আমাকে বিল দিয়ে আটকাবে? তোরা যা খেয়েছিস সেটা আমার আধা ঘন্টারও খরচ না। আমার চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস সাধারণ কোনো মানুষের নয়। এরপর আমি নিজের জন্য আরও কিছু খাবার অর্ডার করলাম, ধীরে সুস্থে খেয়ে নিলাম। সবশেষে 1 লক্ষ টাকার বিল পরিশোধ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম, যেন কিছুই হয়নি। বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতেই সবাই হতভম্ব হয়ে গেল।
এত দ্রুত আমি কিভাবে ফেললাম এটাই সবাই ভাবছিল। মোর চোখ প্রায় কপাল উঠে গেল। দোস্ত, কমপক্ষে ৮০,০০০ টাকা বিল ছিল, এত তাড়াতাড়ি পেমেন্ট করলো কিভাবে? অনিকও হতবাক। বলদরা পালিয়ে এসেছে নাকি? তারপর নিজে মাথা নেড়ে বলল, না, ওই রেস্টুরেন্ট থেকে পালানো সম্ভব না। আমার মনে হচ্ছে এই ছেলের কাছে তোকে হারতেই হবে। এই কথা শুনে মোর চোখে আগুন জ্বলে উঠল। সে হাঁটতে শেখেনি, কখনো না। ঠিক তখনই রিদি দৌড়ে এলো আমার কাছে। এই শোনো, তুমি বিলটা দিলে কিভাবে? সব কিছু জানার দরকার নেই, কিছু রহস্যই থাক। রিদি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল আর ভাবছে, এই ছেলেটাকে যত দেখছি ততই যেন বুঝতে পারছি ইলহাম নামের এই মানুষটির ভেতরে অনেক গোপন গল্প লুকিয়ে আছে। এদিকে মাঠের এক কোণে দাঁড়িয়ে মৌ গম্ভীর চিন্তায় ডুবে গেল। তারপর ধীরে ধীরে বলল, আমি হাঁটতে শিখিনি, এবার আমার সবচেয়ে বড় হাতিয়ার ব্যবহার করব। কথাটা শুনে অনিক আর মুন্না একসঙ্গে চমকে উঠল। সবচেয়ে বড় হাতিয়ার? সেটা আবার কি? মৌয়ের ঠোঁটে ধীরে ধীরে শয়তানি হাসি ফুটে উঠল। সে মাথা উঁচু করে বলল, ওর সঙ্গে প্রেমের অভিনয় করব, কারণ পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হলো নারীর ছলনা। এক মুহূর্ত নীরবতা। তারপর অনেক মুন্না আর মিহি এমনভাবে হেসে উঠল যে আশেপাশে ছাত্রছাত্রীরা পর্যন্ত ঘুরে তাকালো। মিহি হাসতে হাসতে প্রায় চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। তুই প্রেম করবি? দুনিয়ার অষ্টম আশ্চর্য। মুন্না পেট চেপে বলল, প্রথমে মানুষকে বিশ্বাস করাতে হবে তুই মেয়ে। অনেক নাটকীয় ভঙ্গিতে চোখ মুছল। দোস্ত, তুই এই ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, এটা সত্যি, কিন্তু তোর স্বভাব দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মেয়ে মনে হয়। চুল খুলে রাখিস, কাজল দিস, লিপস্টিক লাগাস, এসব মুছে ফেলে তোকে ১০০তে ১০০ ছেলে মনে হবে। এবার চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। মিহি হেসে বলল, আর তোর ভয়ে তো পুরো ভার্সিটির ছেলেরা ১০ হাত দূরে থাকে। কেউ তোকে প্রেমের প্রস্তাব দেয় না, উল্টো রাস্তা বদলে ফেলে। সেখানে ওই বলো তোর প্রেমে পড়বে? আমি তো সেটা কল্পনাও করতে পারছি না। চারদিকে আবারও হাসির বিস্ফোরণ ঘটল, কিন্তু সবার হাসির মাঝেও ময়ের চোখে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। সে মনে মনে বলল, আব্রাহাম, এবার তোর পতনের শুরু হবে। আর দূরে দাঁড়িয়ে থাকা আমি তখনও জানি না আমার বিরুদ্ধে যুদ্ধের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আর সেই যুদ্ধের অস্ত্র একটি মেয়ের মিথ্যা ভালোবাসা। মাঠের এক কোণে দাঁড়িয়েছিল মৌ, চারপাশে তার বন্ধুদের অট্টহাসি এখনও যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেক মুন্নার মিহি কেউ তার কথাকে গুরুত্ব দেয়নি, বরং তার পরিকল্পনাকে উপহাস করেছে। কিন্তু মৌ এমন মেয়ে নয় যে ব্যর্থতার কথা শুনে পিছু হটবে। তার চোখে ধীরে ধীরে জেদ জমাট বাঁধল, যেন কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নামার আগে নিজের অস্ত্র শান দিচ্ছে। হঠাৎ সে গর্জে উঠল, দেখিস, আমি ওই ছেলেকে আমার প্রেমের ফাঁদে ফেলবো। ও নিজে থেকে আমার সামনে এসে ভালোবাসার কথা বলবে, আর যেদিন বলবে সেদিন আমি আজকের প্রতিটি অপমানের হিসাব সুদে আসলে আদায় করব। তার চোখে তখন অদ্ভুত এক দীপ্তি, প্রতিশোধের দীপ্তি। কথাগুলো বলেই সে ঝড়ের মতো সেখান থেকে চলে গেল। আর পেছনে দাঁড়িয়ে থাকা তার বন্ধুরা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। মিহি ফিসফাস করে বলল, আমার মনে হয় এবার সত্যি কিছু একটা করবে। মুন্না দীর্ঘ শ্বাস ফেলল। আল্লাহ ওই বলদের হেফাজত করুক। সেদিন রাতে চট্টগ্রামের আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে। হোস্টেলের বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি। দূরের শহরটা ঝলমল করছে আলোয়, কিন্তু আমার চোখে অন্য চিন্তা। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাবা। মুহূর্তে আমার মুখে মৃদু হাসি ফুটে উঠল। ফোন ধরতে ওপাশ থেকে ভেসে এলো বাবার ক্লান্ত অথচ দৃঢ় কণ্ঠ। কেমন আছিস বাবা? কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর বাবা হঠাৎ দীর্ঘ শ্বাস ফেললেন। সেই দীর্ঘ শ্বাসে যেন বহু বছরের ক্লান্তি জমেছিল। জানিস আব্রাহাম, পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় কি? আমি নীরব রইলাম। বাবা নিজেই বললেন, যাদের জন্য জীবনভর পরিশ্রম করিস, যাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ঘুম নিজের সুখ বিসর্জন দিস, একদিন তারাই তোর মৃত্যুর অপেক্ষা করে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এলো। আমার ভাই বোন প্রতিদিন মনে মনে দোয়া করে আমি যেন মরে যাই, তাহলেই তারা সব পেয়ে যাবে। আর তার উপর তোর নানা মির্জা বাহাদুর এই বয়সেও আমার ব্যবসা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কথাগুলো শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমি জানতাম আমার বাবা শক্ত মানুষ, কিন্তু শক্ত মানুষেরও কিছু অদৃশ্য ক্ষত থাকে যেগুলো বাইরে থেকে দেখা যায় না। আমি ধীরে ধীরে বললাম, বাবা, তুমি আর মা যখন পালিয়ে বিয়ে করেছিলে তখন তোমার কিছুই ছিল না, সেজন্য নানা তোমাকে মেনে নেয়নি। কিন্তু আজ তুমি দেশের অন্যতম সফল ব্যবসায়ী, তবু উনি তোমাকে ক্ষমা করতে পারলেন না।
আর চাচা ফুপুদের কথা কি বলবো? মানুষ এতটা অকৃতজ্ঞ হতে পারে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বাবা বললেন, ব্যবসার দুনিয়ায় আমি অনেক যুদ্ধ করেছি আব্রাহাম, কিন্তু আমার সবচেয়ে বড় ভয় হয় অন্য জায়গায়। আমি না থাকলে তুই পারবি তো? তোর মেজাজটা খুব গরম। ব্যবসা শুধু শক্তি দিয়ে চলে না, ধৈর্য লাগে, বুদ্ধি লাগে, মানুষ চেনার ক্ষমতা লাগে। আর আমি জানি আমার ভাই বোন সুযোগ পেলে তোর বিরুদ্ধে গিয়ে মির্জা বাহাদুরের হাতও ধরবে। রাতের বাতাসটা আরও ভারী হয়ে উঠল। আমি আকাশের দিকে তাকালাম। আমার মনে হলো আজ বাবার কণ্ঠে একজন ব্যবসায়ী নয়, একজন বাবার ভয় কথা বলছে। তারপর আমি ধীরে ধীরে আবার বললাম, বাবা, তোমার আর মায়ের দোয়া থাকলে আমি হারবো না। ইনশাল্লাহ একদিন আমি প্রমাণ করব আমজাদ খানের ছেলে কোনো অংশে কম নয়। আর মির্জা বাহাদুরকেও দেখিয়ে দেব তিনি যাকে অবহেলা করেন সেই ছেলে একদিন তার গর্ব হওয়ার মতো অবস্থানে পৌঁছাবে। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর বাবা মৃদু হেসে বললেন, এই আত্মবিশ্বাসটাই ধরে রাখিস, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে শিখ। কারণ যে নিজের রাগকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠ। ময়ের সব বন্ধু আজ অনেক আগে এসে গেছে। অনেক, মুন্না, মিহি, রিদি সবাই উপস্থিত, শুধু মৌ নেই। মাঠের অন্য পাশে বসেছিলাম আমি, রিদি আর আসিফ। হঠাৎ যেন অদৃশ্য কোনো নির্দেশে পুরো ক্যাম্পাসের দৃষ্টি একসঙ্গে প্রধান ফটকের দিকে ঘুরে গেল। কথাবার্তা থেমে গেল, হাসিও থেমে গেল, এমনকি বাতাসটাও যেন কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। আমি অবাকে তাকালাম। তারপর আমি যেন শ্বাস নিতেই ভুলে গেলাম। ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছে একজন মেয়ে, না মৌ, কিন্তু এখন সেই পুরনো মৌ নয়। আজ তার পরনে নীল শাড়ি, মাথায় নীল হিজাব, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সকালে সূর্যের আলো তার উপর এসে পড়েছে। মনে ছিল আকাশের কোনো অপ্সরা ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। পুরো ক্যাম্পাস নিস্তব্ধ। মিহি, অনেক, মুন্না পর্যন্ত হতভম্ব। আর আমি যেন নিজের জগতই ভুলে গেছি। জীবনে কখনো প্রেম করিনি। আমার রাগ, আমার দুরন্ত স্বভাব, আমার অদ্ভুত ব্যক্তিত্ব সব মিলে কোনো মেয়ে আমার কাছে আসার সাহসই পেত না। আর আমি কাউকে নিয়ে ভাবিও নি। কিন্তু প্রথম দিন মৌকে দেখার পরে তার সৌন্দর্য আমাকে এক মুহূর্তের জন্য যেন থামিয়ে দিয়েছিল। শুধু মেয়েটার ব্যবহার আর অহংকার আমাকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু আজ যেন সেই সমস্ত দেয়াল এক মুহূর্তের জন্য ভেঙে পড়ল। অজান্তে আমি উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। চারপাশে নিস্তবতা, দুজনের চোখে চোখ। তারপর আমি অচেতন মুগ্ধতায় বলে উঠলাম, দিন যদি হারিয়ে যায় দিগন্তের কোলে, রাত যদি ভেসে যায় তারার দেশে, ফুল যদি ঝরে পড়ে সময় শেষে, তবুও বন্ধু হয়ে থাকতে চাই তোমারই পাশে। কথাগুলো শুনে ময়ের বুকের ভেতর আনন্দের ঢেউ হয়ে গেল। মনে মনে বলল, ফাঁদে পড়েছিস মিস্টার আব্রাহাম। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ধাপ, হৃদয় এসে আমার পিঠে এক চর বসিয়ে দিল। ইলহাম ভাই, মাথা ঠিক আছে? কাকে কি বলছেন? যেন মুহূর্তেই ঘোর কাটলো আমার। আমি চমকে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, কি? হৃদয় আমার হাত ধরে টেনে নিয়ে গেল। চলুন, এখনই চলুন। একটু দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাগ্য ভালো আমি নিয়ে এসেছি। আসিফ এসে দাঁড়ায়। তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, নাহলে আজ এক বিষধর নাগিনকে প্রেম নিবেদন করার অপরাধী তৎক্ষণাৎ সবুজ খেতে হতো। কথাটা বলেই সে হেসে উঠল। হৃদয়ও হাসলো, কিন্তু আমি হাসলাম না। আমি দূরে দাঁড়িয়ে থাকা ময়ের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি এই কথাগুলো বলার পর মৌ রাগ করলো না কেন? বরং তার চোখে আমি খুশি দেখেছি। আর ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা মৌ মুচকে এসে ভাবল, শিকার জালে পা দিতে শুরু করেছে। বিকেলের শেষ আলো তখন ধীরে ধীরে ক্যাম্পাসের গাছগুলোর পাতায় গড়িয়ে পড়ছে। ক্লাস শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। ছাত্রছাত্রীরা দল বেঁধে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ধীর পায়ে গেটের দিকে এগোচ্ছিলাম। হঠাৎই পাশে এসে দাঁড়ালো মৌ। আজ তার মুখে সে আগের ভাব নেই, হাসি নেই, বরং কণ্ঠে এক অদ্ভুত কোমলতা। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলল, সকালে যে কথাগুলো বলেছিলে সেগুলো কি মন থেকে বলেছিলে নাকি এমনিতেই? প্রশ্নটা শুনে আমি খানিকটা অপ্রস্তুত হয়ে গেলাম। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, কেন? আমি কি কোনো ভুল করেছি? মৌ মৃদু হেসে মাথা নাড়ল। ভুল না, আসলে আমাকে কেউ কোনোদিন এভাবে কিছু বলেনি। এক মুহূর্তের জন্য দুজনে নীরব হয়ে গেলাম। অজান্তেই আমাদের পথ দীর্ঘ হতে লাগলো। ক্যাম্পাস পেরিয়ে, রাস্তা পেরিয়ে আমরা অনেক দূর চলে এসেছি। তবুও যেন কারো খেয়াল নেই। হঠাৎ মৌ থেমে দাঁড়িয়ে বলল, আমরা কি বন্ধু হতে পারি? প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কয়েক মাস আগেও যে মেয়েটা আমাকে দেশি বলদ বলে অপমান করত, আজ সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে।
তবু আমি হাসলাম আর বললাম, হতে পারি, তবে একটা শর্ত আছে। মৌ ভুরু কুচকে তাকালো। কি সত্য? আমি কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তোমাকে সব র্যাগিং বন্ধ করতে হবে, কাউকে অপমান করা যাবে না। আজ যেমন মেয়েদের মতো করে এসেছো, সবসময় তেমনই থাকবে। মৌ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, আমি রাজি, তোমার সব সত্য মেনে নিলাম। সেদিনের পর থেকে যেন আমাদের জীবনের পথই বদলে গেল। দিন গড়াতে লাগলো, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, তারপর 3টি মাস। এই 3 মাসে পুরো বিশ্ববিদ্যালয় যেন নতুন এক মৌকে দেখলো। র্যাগিং বন্ধ, ঝগড়া বন্ধ, অহংকার অনেকটাই কমে গেছে। আর আমি যেন ধীরে ধীরে মৌকে ঘিরেই নিজের পৃথিবী বানিয়ে ফেললাম। ক্যান্টিনে গেলে মৌ, লাইব্রেরিতে গেলে মৌ, ক্লাস শেষে অপেক্ষা করলে মৌ, দিনের শেষে কথা বললেও মৌ। আমার অজান্তে মেয়েটা আমার জীবনের অভ্যাস হয়ে উঠেছে। কিন্তু দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল হৃদি। তার মনের ভেতর অস্বস্তি বাড়ছিল। ময়ের পরিবর্তনটা খুবই হঠাৎ, কিন্তু বেশি নিখুঁত। কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কিছুই বলতে পারছিল না, শুধু মনে মনে ভয় পাচ্ছিল। একটা রাত, ছাদের উপর বসে আছে মৌ, চারপাশে নীরবতা। দূরে শহরের আলো জ্বলছে, তার পাশে দাঁড়িয়ে আকাশ। কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলল, তুমি কি কোনোদিন আমার প্রস্তাব গ্রহণ করবে না? মৌ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ দেখি না, তাই উত্তর দেইনি। আকাশের মুখটা মলিন হয়ে গেল। মৌ আবার বলল, তবে যদি সত্যি আমাকে চাও, তাহলে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাও। আমার বাবা আর তোমার বাবা রাজি হলে আমার আপত্তি নেই। আকাশের চোখে আশার আলো জ্বলে উঠল। আর 6 মাস, ছোট বোনের বিয়েটা শেষ হোক, তারপর আমি কথা বলবো। মৌ শুধু মাথা নাড়ল। পরদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আকাশে বের হলো। সে বাইকের দিকে ইশারা করে বলল, চলো তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিই। মৌ কিছু বলল না, চুপচাপ উঠে বসলো। কিন্তু ভাগ্যের খেলা অদ্ভুত। বিশ্ববিদ্যালয়ের সামনে বাইক থামতেই দূর থেকে পুরো দৃশ্যটা দেখে ফেললাম। আমি কিছু বললাম না, কিছু জিজ্ঞাসা করলাম না, কিন্তু আমার ভেতরে কোথাও এক অদ্ভুত ব্যথা জন্ম নিল। সারাদিন আমি মৌয়ের সঙ্গে আর কথা বলিনি, চোখাচোখি হলেও এড়িয়ে গেলাম। দিনের শেষে মৌ আর সহ্য করতে পারল না। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় সে পথ আটকে দাঁড়ালো। কি হয়েছে তোমার? সারাদিন কথা বললে না কেন? আমাকে এড়িয়ে চলছো কেন? আমি তার দিকে তাকালাম। আমার চোখে অভিমান জমে আছে। আমার সঙ্গে কথা বলে কি হবে? তোমার তো বয়ফ্রেন্ড আছে, যার বাইকে করে আসলে তার সঙ্গে কথা বলো। কথাটা শুনেই মৌ কয়েক সেকেন্ড স্তব্ধ, তারপর হঠাৎ হেসে ফেলল। তুমি কি জেলাস? আমি চুপ। মৌ আরও কাছে এসে বলল, ও আমার মামাতো ভাই, এখন বলো সমস্যা কি? আমার বুকের ভেতর জমে থাকা মেঘ যেন একটু সরে গেল। কিন্তু ঠিক তখনই মৌ আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? প্রশ্নটা শুনেই যেন সময় থেমে গেল। রাস্তার শব্দ দূরে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে বললাম, যদি বলি করি, তাহলে কি মেনে নেবে? মৌ মুখ ঘুরিয়ে মুচকি হাসলো। তার চোখের কোণে তখন লুকিয়ে আছে এক অন্য পরিকল্পনা। পুরো ভার্সিটির সামনে বলতে পারবে? কথাটা শুনে আমি থমকে গেলাম। আমার গলা শুকিয়ে এলো, হৃদস্পন্দন যেন বেড়ে গেল। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, কি হলো? হাওয়া বের হয়ে গেল? তোমার সাহস নেই আমাকে সবার সামনে ভালোবাসার কথা বলার? এই কথাটাই যেন আমার আত্মসম্মানে আঘাত করলো। আমি গম্ভীর শ্বাস নিয়ে বললাম, ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় ভার্সিটির সবার সামনে আমি আমার ভালোবাসার কথা বলবো। মৌ আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমিও সবার সামনে আমার মনের জমে থাকা সব কথা বলবো। দুজন দুদিকে হাঁটা শুরু করলো, কিন্তু কেউই জানতাম না আগামীকাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। একজন ভাবছে সে ভালোবাসা পাবে, আরেকজন ভাবছে সে প্রতিশোধ নেবে। রাতের আকাশে তখন চাঁদ উঠেছে, কিন্তু সে চাঁদের আলোও জানে না আগামীকাল বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবে ভালোবাসার ফুল, নাকি ভেঙে যাবে একটি হৃদয়ের সমস্ত স্বপ্ন। আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি হয়ে রইল। বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আমার চোখের কাছেও আসেনি। জানালার ওপাশে রাত বরাবরের মতো গভীর হয়েছে। আকাশে চাঁদ পশ্চিমে হেলে পড়েছে। দূরের মসজিদ থেকে তাহাজ্জুদের আজানও ভেসে এসেছে। তবু আমার চোখের পাতা এক হয়নি, কারণ মানুষের জীবনে কিছু রাত থাকে যেগুলো ঘুমের জন্য নয়, যেগুলো স্বপ্নের জন্য, অপেক্ষার জন্য, হৃদয়ের গোপন কাঁপুনির জন্য। আর আজকের রাতটাও ছিল ঠিক তেমনই। জীবনে কখনো কোনো মেয়ের দিকে দ্বিতীয়বার তাকাইনি আমি। প্রথম বিশ্ববিদ্যালয়ে আমার রাগ ছিল কিংবদন্তির মতো। দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই আমাকে ভয় পেত। তৃতীয়টায় কেউ আমার কাছে আসারই সাহস করতো না। চতুর্থটায় আমি নিজে সবার থেকে দূরে থাকতাম। কিন্তু এই প্রথম একটা মেয়ের হাসি, অভিমান, রাগ, চোখের ভাষা সব কিছু আমার হৃদয়ের ভেতরে জায়গা করে নিয়েছে। আর সেই মেয়েটির নাম মেহেরুন্নেসা মৌ।
সকাল হওয়ার আগেই আমি উঠে বসেছিলাম। ঘড়িতে তখন 8টা। আমার চোখে নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবু আজ আমার বুকের ভিতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। আমি দ্রুত ফোন হাতে নিলাম। প্রথমে আসিফকে, তারপর রিদিকে। দুজনকেই জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে আসতে বললাম। সকাল 9টার মধ্যেই তারা উপস্থিত। আসিফ দূর থেকে আমার চেহারার দিকে তাকিয়ে ভুরু কুচকে ফেললো। বলল, কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। হৃদয় উদ্বিগ্ন চোখে তাকালো। হ্যাঁ ইলাম ভাই, চেহারা দেখে মনে হচ্ছে বড় কিছু হয়েছে। সব ঠিক আছে তো? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে হাসলাম। সেই হাসিতে ছিল লজ্জা, আনন্দ আর অদ্ভুত এক সরলতা। আজ আমি যাকে পছন্দ করি তাকে প্রপোজ করব। কথাটা শুনে আসিফ আর হৃদয় দুজনে অবাক হয়ে গেল। তারপর তাদের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। আসিফ সঙ্গে সঙ্গে বলল, ও, অবশেষে আমাদের পাষাণ বন্ধু হৃদয়ের বন্ধু প্রেমে পড়েছে। কে সে ভাগ্যবতী? মৌ। শব্দটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে যেন চারপাশের বাতাসে থমকে গেল। আসিফের মুখের হাসি মিলে গেল। হৃদির চোখ বড় বড় হয়ে গেল। দুজনে কয়েক সেকেন্ড নির্বাক। তারপর হৃদি প্রায় চিৎকার করে উঠল। না ইলহাম ভাই, আপনি ভুল করছেন। তার কণ্ঠে আতঙ্কে স্পষ্ট। আমি অনেক দিন ধরেই সন্দেহ করছি মৌ আপনাকে ফাঁদে ফেলছে। এখন আমি প্রায় নিশ্চিত। আসিফও গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, রিদি ঠিক বলেছে। ময়ের মতো মেয়ে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে যাবে, এটা বিশ্বাস করা কঠিন। আমার মনে হয় ওর কোনো পরিকল্পনা আছে। কথাগুলো যেন ধারালো ছুরির মতো গিয়ে বেঁধল আমার বুকে। এক মুহূর্তে আমার সমস্ত আনন্দ মিলিয়ে গেল। মনে হলো যেন আমার গলা কেউ চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের ভেতরে অদ্ভুত এক যন্ত্রণা। যে স্বপ্নটা সারা রাত আমাকে জাগিয়ে রেখেছিল, সেই স্বপ্নে কি ফাটল ধরছে? হৃদি ধীরে ধীরে বলল, ইলহাম ভাই, আমার মনে হচ্ছে ও আপনাকে অপমান করার নতুন কোনো পরিকল্পনা করেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার ভেতরে তখন দুটো যুদ্ধ চলছে। একদিকে হৃদয়ে, অন্যদিকে বাস্তবতা। একদিকে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ। কিছুক্ষণ পর আমি কষ্ট করে বললাম, তোরা একটু আমাকে একা থাকতে দিবি প্লিজ? আসিফ আর হৃদি একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারলো এই মুহূর্তে কোনো যুক্তি আমার কানে পৌঁছাবে না। চলে যাওয়ার আগে হৃদি একবার পিছন ফিরে তাকালো। তার চোখে ছিল উদ্বেগ। ইলহাম ভাই, আপনি যাই করেন আজ মৌকে প্রপোজ করবেন না? কথাটা বলে সে চলে গেল। তারা চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মাঠের এক কোণে আমি একা দাঁড়িয়ে রইলাম। চারপাশে মানুষের ভিড় বাড়ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি একা, একেবারে একা। আমার জীবন অনেক শত্রু এসেছে, অনেক মানুষ আমাকে ঘৃণা করেছে, অনেক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রও করেছে। কিন্তু এই প্রথম একটি মেয়ের কথা ভেবে আমার বুক কাঁপছে। আর সেই মেয়েটিকে নিয়ে আজ সন্দেহ জন্মেছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখ বন্ধ করলাম। মনে পড়ল সেই বিকেলগুলো, সেই গল্পগুলো, সেই বন্ধুত্ব। সব কিছু কি অভিনয় ছিল? সব। কয়েক মুহূর্ত পরে হঠাৎ আমার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের দৃষ্টি বদলে গেল। না, আমজাদ খানের ছেলে এত সহজে হার মানে না। আমি নিজেকে শক্ত করে বললাম, যদি এটা ভালোবাসা হয় তবে সত্যিটা প্রকাশ পাবে। আর যদি প্রতারণা হয় তবু আমি পালাবো না। আজ শেষ পর্যন্ত দেখবো আমি গম্ভীর শ্বাস নিলাম। তারপর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালাম। এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে মো আজ অস্বাভাবিক রকমের উৎফুল্ল। তার চোখে মুখে বিজয়ের আগাম উল্লাস। সে মিহি, অনিক আর মুন্নাকে একত্র করে বলল, সবাইকে মাঠে নিয়ে আয়, পুরো ভার্সিটির একজনের যেন বাদ না যায়। অনিক হাসলো। আজ তাহলে মহা উৎসব। মুন্নাও হেসে বলল, আজ বলদের কুরবানি। মিহি খিলখিল করে উঠল। আর কোরবানির পরে আমরা মাংস ভাগ করে নেব। তিনজনের হাসিতে চারপাশে মুখর হয়ে উঠল। কিন্তু ময়ের ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আজকের দিনটার জন্য সে বহুদিন ধরে অপেক্ষা করেছে। তার ধারণা আর কয়েক মিনিট পরে আমি সবার সামনে নিজের হৃদয় খুলে দেব। আর তারপর সে আমাকে এমন এক অপমান উপহার দেবে যা আমি সারা জীবন বলতে পারবো না। কিন্তু ভাগ্যের অদ্ভুত নিয়ম হলো, মানুষ যখন অন্যের জন্য গর্ত করে তখন কখনো কখনো সেই গর্তের কিনারায় দাঁড়িয়ে থাকে সে নিজেও। আর আজ বিশ্ববিদ্যালয়ের মাঠে জমতে থাকা হাজারো মানুষের ভিড়ের মাঝখানে কেউ জানে না অপমানিত হবে কে, মৌ নাকি আমি। বিশ্ববিদ্যালয়ের মাঠ তখন মানুষের কোলাহলে মুখর। চারদিকে শত শত শিক্ষার্থী, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ আর কৌতূহলী চোখে চারপাশে দেখছে। কিন্তু সেই বিশাল ভিড়ের মাঝেও আমি যেন একা, একেবারেই একা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো স্থির। বিশ্ববিদ্যালয়ের বাগানের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে কয়েকটা লাল গোলাপ তুলে নিলাম। তারপর নিঃশব্দে হাঁটতে শুরু করলাম, সরাসরি ময়ের দিকে।
দূর থেকে দৃশ্যটা দেখে রীতির বুক ধুপ করে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি আসিফের হাত চেপে ধরে বলল, আসিফ ভাই, দেখছেন ইলহাম ভাই ফুল নিয়ে মৌয়ের দিকে যাচ্ছে। আসিফ তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর গভীর দীর্ঘ শ্বাস ফেলল। হ্যাঁ, সেটা ভুল করেছে, খুব বড় ভুল করেছে। হৃদির বুকের ভিতরটা কেঁপে উঠল। কেন জানি তার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। এদিকে আমি কে দাঁড়ালাম মোয়ের সামনে। চারপাশে সকলের দৃষ্টি এখন আমাদের দিকে। মোয়ের ঠোঁটে বিজয়ের হাসি। সে জানে তার ফাঁদে শিকার ধরা দিয়েছে। আমি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলাম। হাতে ধরা গোলাপগুলো এগিয়ে দিলাম। আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাগুলো ছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা। জীবনে কোনো মেয়েকে দ্বিতীয়বার ফিরে দেখিনি আমি। সবসময় নিজেকে দূরে রেখেছি। ভেবেছিলাম ভালোবাসা আমার জন্য নয়, কিন্তু তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি কোনো গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি। তোমার হাসি দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তোমাকে না দেখলে দিনটা অসম্পূর্ণ লাগে। আমি তোমাকে ভালোবাসি মৌ। তুমি কি? কথাটা শেষ হওয়ার আগে তীব্র শব্দে একটা থাপ্পড় এসে পড়ল আমার গালে। মুহূর্তের মধ্যে চারপাশে স্তব্ধ হয়ে গেল। আমার মুখ একদিকে ঘুরে গেল। আমার হাতে ধরা গোলাপগুলো মাটিতে পড়ে গেল। আমি কয়েক সেকেন্ড নিশ্চল হয়ে রইলাম। আমার মনে হলো কেউ যেন আমার বুক ছেড়ে হৃদয়টা বের করে মুঠোর মধ্যে চেপে ধরেছে। সে ব্যথা শরীরের নয়, সে ব্যথা আত্মার। মৌ ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দিল। তার চোখে বেদ্রুপ। নিজেকে আয়নায় দেখেছিস? কথাটা যেন বিষের মতো গিয়ে বিঁধল। চারপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হাসি, অট্টহাসি, উপহাস, তাচ্ছিল্য। মিহি প্রথম হেসে উঠল। হায় আল্লাহ, বলো তো সত্যি প্রেমে পড়ে গেছে? অনেক হাঁটুতে হাত দিয়ে হাসতে লাগলো। আমি তো ভাবছিলাম মজা করছি, কিন্তু দেখি এর সত্যি স্বপ্ন দেখতে শুরু করেছে। মুন্না চোখের পানি মুছতে মুছতে বলল, এই দৃশ্যের জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আজকে দিনটা ইতিহাস হয়ে থাকবে। তিনজনের হাসি চারদিকে ছড়িয়ে পড়ল। তাদের সঙ্গে যোগ দিল আরও অনেকেই। কেউ মোবাইল বের করে ভিডিও করছে, কেউ আঙ্গুল তুলে দেখাচ্ছে, কেউ আবার ফিসফিস করে বলছে, ওই যে গ্রামের ছেলে সবচেয়ে সুন্দরী মেয়েকে প্রপোজ করতে গিয়েছিল, ফলাফল দেখ। চারপাশে সেই হাসিগুলো যেন ধারালো ছুরির মতো বারবার আঘাত করতে লাগলো আমার ভাঙা হৃদয়ে। দূরে দাঁড়িয়ে হৃদির চোখ ভিজে উঠেছে। সে বিশ্বাসই করতে পারছে না। তার বুকের ভিতর মোচড় দিচ্ছে। আমি জানতাম এমন কিছু হবে। পাশে দাঁড়িয়ে আসিফ মুঠি শক্ত করে ফেলেছে। তার রাগ হচ্ছে, ভীষণ রাগ, কিন্তু কিছু করার নেই, কারণ এই যুদ্ধটা আমার নিজেরই। মো আবার এগিয়ে এলো। তার কণ্ঠে অহংকার ঝরে পড়ছে। তোর সঙ্গে রিলেশন করব আমি? এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী মেয়ে আমি, আর তুই? সে আমার শার্টের দিকে আঙ্গুল তুলল। নিজের গায়ের শার্টটা দেখেছিস? মনে হয় বাপ দাদার আমলের। একটা শার্টে 2 জন ঢুকে যাবে। চারপাশে আবার হাসির রোল উঠল। প্রতিটি হাসি যেন আমার বুকের দেয়ালে আঘাত করছে। আমার সমস্ত স্বপ্ন, সমস্ত অনুভূতি, সমস্ত আশা এক এক করে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আজ আমি শুধু প্রত্যাখ্যান হয়নি, অপমানিত হয়েছি সবার সামনে, নিজের ভালোবাসার মানুষের হাতেই। মৌ শেষবারের মতো তার ছেলের দৃষ্টিতে তাকালো। নিজের যোগ্যতা অনুযায়ী কাউকে খুঁজে নে, সব আকাশের চাঁদ ধরতে চায় না। কথাটা বলে সে ঘুরে দাঁড়ালো, চলে যেতে নিল। ঠিক তখনই আমার ভেতরে যেন কিছু একটা বদলে গেল। আমার চোখের কষ্ট ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেখানে জায়গা নিল এক অদ্ভুত স্থিরতা, এক ভয়ঙ্কর নীরবতা। আমি ধীরে ধীরে মাথা তুললাম। তারপর চোয়াল শক্ত, মুষ্টিবদ্ধ আর কণ্ঠ শান্ত করে বলতে শুরু করলাম, মিস মেহেরুন্নেসা মৌ, এতক্ষণ আপনি বলেছেন, এবার আমার কথাটাও একটু শুনবেন না? মৌ বিরক্ত হয়ে পিছনে তাকালো। তার ঠোঁটে এখনও তার ছেলের হাসি। তোর কথা শোনার সময় নেই। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু সে জানতো না পরের কয়েক মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছে। কারণ কিছু মানুষকে অপমান করা যায়, কিন্তু ভাঙা যায় না। আর আমি একমাত্র যে ভেঙে পড়িনি, বরং আমার ভেতরে অন্য কিছু জেগে উঠেছে। মৌ পিছন ফিরে চলে যেতে নিলে তার ঠোঁটের কোণে এক বিজয়ের হাসি ফুটে ওঠে। চারপাশে শত শত শিক্ষার্থীর হাসি তামাশা যেন তার অহংকারকে আরও উস্কে দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এমন এক ঘটনা, যা পরবর্তী বহু বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের করিডোরে করিডোরে গল্প হয়ে ঘুরে বেড়াবে। আমি নিজের হাতে ধরা গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে বাতাসে ছড়ে দিলাম। লাল পাপড়িগুলো উড়ে গিয়ে বইয়ের মাথা ও কাঁধে ঝরে পড়ল। এরপর মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে এক উত্তপ্ত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো। ঘটনাটা এত দ্রুত ঘটছিল যে উপস্থিত হাজারো শিক্ষার্থীর কেউই ঠিক বুঝে উঠতে পারল না যে কী ঘটেছে। আমি একটানে ময়ের হাত ধরে নিজের বুকের সাথে মিশে নেই। তারপর এক হাতে ময়ের কোমর চেপে ধরে আর এক হাতে তার চুলের মুঠি টেনে নিয়ে ময়ের ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরি। মৌ স্থির হয়ে গেল।
তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। মনে হচ্ছিল পৃথিবী যেন হঠাৎ থেমে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা রিদির মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, হায় আল্লাহ। তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। পাশে দাঁড়িয়ে থাকা আসিফ হতভম্ব কণ্ঠে বলল, বাঘের বাচ্চা, এমন সাহস আমি জীবনে দেখি নাই। অনেকের ঠোঁট শুকিয়ে গেল। যে ছেলেটা কয়েক মিনিট আগেও সবচেয়ে বেশি হাসছিল, সে এখন 2 কদম পিছিয়ে গেছে। তার মুখ হা হয়ে আছে। মনে হচ্ছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মিহির বুক ধরফর করছে। সে কাপা কণ্ঠে বলল, না, এটা সত্যি না, আমি নিশ্চয়ই ভুল দেখছি। মুন্নার অবস্থা আরও ভয়ঙ্কর। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে, শরীর রাগে কাঁপছে। মনে হচ্ছে আর এক মুহূর্তে নিজেকে যেন কন্ট্রোল করতে পারবে না। আর পুরো বিশ্ববিদ্যালয়ে, পুরো ক্যাম্পাসে এমন নীরবতা নেমে এলো, কেউ যেন সমস্ত শব্দই কেড়ে নিয়েছে। কয়েক সেকেন্ড আগেও যারা আসছিল, তারা এখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছেও না, শুধু বিস্ময়, শুধু অবিশ্বাস। ময়ের বুক দ্রুত ওঠানামা করছে। রাগ, অপমান, লজ্জা আর বিস্ময়ে তার মুখ লাল হয়ে গেছে। সে যেন বুঝতেই পারছে না ঘটনাটা সত্যিই ঘটলো নাকি সে কোনো দুঃস্বপ্ন দেখছে। যে ছেলেটাকে সে সবার সামনে অপমান করছিল, সেই ছেলেটা আজ পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দিল। প্রায় 4 মিনিট কিস করে মুখে ছেড়ে দিলাম। এতেই মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। ঠিক তখনই মুন্না গর্জন তুলে আমার দিকে ছুটে এলো। তুই শেষ, আজকে তোর দিন শেষ। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। চারপাশে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাটিতে পড়ে গিয়ে দাঁত চেপে মুন্না চিৎকার করে উঠল, আমার বাবা এই শহরের পুলিশ কমিশনার, তোর জীবন আমি শেষ করে দিব। আমার চোখে তখন অদ্ভুত এক স্থিরতা। আমি ঠান্ডা কণ্ঠে বললাম, দেখা যাবে মুন্না। চারপাশে তাকালাম হাজারো শিক্ষার্থীর দিকে। আমার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, সবাই শুনে রাখো, মৌকে কিস করেছি, এর মানে তাকে আমি বুকিং দিয়েছি। আজ থেকে মৌ আমার, শুধুই আমার। কেউ তার সাথে ঘষাঘষি বা যদি ফ্ল্যাট করতে যায় আর আমি যদি দেখি, তাহলে আমি তার অস্তিত্ব মুছে দেব। মাঠ জুড়ে আবারও নীরবতা নেমে এলো। কারো সাহস হলো না একটা শব্দ উচ্চারণ করার। কথাগুলো শুনে মৌ আবারও হতবাক হয়ে গেল। অনিকও পিছিয়ে গেল। মিহির বুক কেঁপে উঠল। মুন্নার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রীতি আসিফের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আসিফ ভাই, আমি যা দেখলাম আপনি কি সত্যি সেটাই দেখলেন? আসিফ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, কিন্তু আজ ইলহাম পুরো খেলাটা পাল্টে দিল। আমি চলে যেতে নিলাম, তখন মৌ দাঁতে দাঁত চেপে বলল, আমি প্রয়োজনে একটা পঙ্গু মানুষকে বিয়ে করব, তবুও তুকে না। আমি আবারও থামলাম, পিছন ফিরে তাকালাম। আমার টোরে রহস্যময় এক হাসি ফুটে উঠল। দেখা যাবে। আমি চলে যাবার পর মৌ অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজ সে আমাকে অপমান করতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত অপমানের ভার যেন এসে পড়েছে তার নিজের কাঁধেই। চারপাশে ফিসফাস, মানুষের দৃষ্টি, বন্ধুদের সান্ত্বনা, সব কিছু তাকে আরও অস্থির করে তুলেছিল। বিকেলের দিকে অনেক, মিহি, মুন্না অনেক কষ্টে তাকে শান্ত করলো। অবশেষে অনেক তাকে একটি সিএনজিতে তুলে দিল। মৌ নিঃশব্দে বসে রইল। তার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছে দিনের ঘটনাগুলো। সিএনজি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে কিছুটা নির্জন এলাকায় পৌঁছাতেই হঠাৎ সামনে একটি কালো প্রাইভেট কার এসে তার পথ আটকে দাঁড়ালো। চালক ব্রেক কষল। মৌ চমকে উঠে সামনে তাকালো। গাড়ি থেকে মুখোশ পরা 3 জন লোক নেমে আসছে। তাদের চলাফেরায় ছিল অদ্ভুত শীতলতা, অদ্ভুত পরিকল্পনা। মৌয়ের বুকের ভেতর হঠাৎ আতঙ্ক জন্ম নিল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই সব কিছু ঝাপসা হয়ে যেতে শুরু করলো। কয়েক মিনিট পর কালো গাড়িটি অজানা গন্তব্যের দিকে ছুটে চলল। আর মৌ, সে অজ্ঞান অবস্থায় প্রবেশ করলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের দিকে। রাত তখন প্রায় 11টা। ড্রয়িং রুমে বসে খবর দেখছিলেন মাহবুব সাহেব। সেই সুযোগে মারিয়া বেগম ঠোঁট বাঁকিয়ে বললেন, কই আপনার গুণধর কন্যা? এত রাত হয়ে গেল, এখনো বাসায় ফিরলো না। কিছু বললেই তো আপনার গা জ্বলে। মাহবুব সাহেব শান্ত গলায় উত্তর দিলেন, মৌ আমাকে মেসেজ দিয়েছে, আজ ওর বান্ধবী মিহির বাসায় থাকবে, তাই তিলকে তাল বানিও না। কথাটা শুনে মারিয়া বেগমের মুখ মুহূর্তে কালো হয়ে গেল। কিছু বলতে না পেরে তিনি চুপচাপ সরে গেলেন। অন্যদিকে রাত গভীর। ধীরে ধীরে চোখ খুলল মৌ। প্রথমে মনে হলো সে নিজের ঘরে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাস্তবতা তাকিয়ে যেন বজ্রপাতের মতো আঘাত করল। না, এটা তো তার ঘর নয়, এটা একটা অচেনা কক্ষ। একটু মৃদু আলো জ্বলছে, চারপাশে নিস্তব্ধ, ভয়ঙ্কর নিস্তব্ধ। হঠাৎই তার মনে পড়ে গেল দিনের শেষ স্মৃতিটুকু। কালো গাড়ি, মুখোশধারী লোক, তারপর অন্ধকার। মুহূর্তে আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। হঠাৎই মৌ খেয়াল করে দেখল তার শরীরে কোনো কাপড় নেই। তার পুরো শরীর শিউরে উঠে থরথর করে কেঁপে উঠল। তার বুঝতে বাকি রইল না তার সাথে কি হয়েছে। দু চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। ফুপে ফুপে কাঁদতে কাঁদতে সে বিড়বিড় করে বলল, আমি ভুল করেছি।
অনেক অন্যায় করেছি, কিন্তু এমন পরিণতি তো প্রাপ্য ছিল না। ঠিক তখনই দরজার ওপাশে পায়ের শব্দ ভেসে এলো। মৌ চমকে উঠল। পরেক্ষণে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম আমি। আমাকে দেখে মৌয়ের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। ছি, তোমরা পুরুষ নও, পশু। একজন অসহায় মেয়ের সুযোগ নিয়ে সারা রাত তাকে। মৌয়ের কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। আমার মুখ কঠিন হয়ে গেল। আমি গর্জে উঠে বললাম, চুপ, একদম চুপ। অসহায়? তুমি অসহায়? যে মেয়ের সামনে পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাথা নিচু করে চলে, সে অসহায়? তুমি কখনো ভেবেছ তোমার অপমান আর অত্যাচারে কতজন কষ্ট পেয়েছে? মৌ চুপ হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না। প্রথমবারের মতো তার সমস্ত সাহস, সমস্ত উদ্ভট আচরণ সমস্ত উদ্ভট আচরণ ভেঙে যেন গুড়িয়ে যেতে লাগলো। আমি টেবিলের উপর রাখা একটা শাড়ি ও কিছু গহনার দিকে ইশারা করলাম, রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে বিয়ে হবে আমাদের। মৌ অবিশ্বাসে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল। বিয়ে? তার ঠোঁট কাঁপছিল। সে যেন বুঝতেই পারছিল না কি হচ্ছে। মনে মনে বলে উঠল, মেয়েদের শরীর ভোগ করা হলেই ছেলেরা তাকে ছুঁড়ে ফেলে দেয়, সেখানে আমি তাকে বিয়ে করব? মৌ চুপচাপ ওয়াশরুমে চলে যায় কাপড় নিয়ে। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো হৃদি ও আসিফ। আসিফ হাসতে হাসতে বলল, ইলহাম এই অবলায় এমন জরুরি তলব কেন? হৃদিও কৌতূহলী চোখে তাকালো। হ্যাঁ, ব্যাপারটা কি? আমি নির্বিকার গলায় বললাম, আমি ওকে বিয়ে করছি। কথাটা শুনে দুজনে থমকে গেল। কি বিয়ে? মেহেরুন্নিসা মৌকে। মুহূর্তে হৃদি আর আসিফের চোখ বিস্ফোরিত হয়ে গেল। তাদের মনে হলো তারা হয়তো ভুল শুনেছে। হৃদির ঠোঁট শুকিয়ে গেল। আসিফের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর দরজা দিয়ে বেরিয়ে এলো মৌ, বধূর সাজে। কিন্তু সেই সাজে কোনো আনন্দ ছিল না। ছিল শুধু কান্নার দাগ, ছিল ভাঙা মন, ছিল আতঙ্ক। হৃদিকে দেখে মৌ ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। তারপর শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল। হৃদি হতবাক। সে জীবনে কখনো মৌকে এভাবে কাঁদতে দেখেনি, কখনো তো অসহায়ও দেখেনি। মৌ হৃদিকে সব কিছু খুলে বলে, তার সাথে গত রাতে কী হয়েছে সব কথা শোনার পর হৃদির বুক মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে ছিল হতাশা, ছিল ক্ষোভ। কিন্তু আমি তখনও পাথরের মতো দাঁড়িয়েছিলাম। মুখে কোনো আবেগ নেই, শুধু এক অদ্ভুত কঠোরতা। হৃদি দীর্ঘ শ্বাস ফেলল। তারপর মৌয়ের খাতে হাত রেখে মনে মনে বলল, যা হওয়ার হয়ে গেছে, এখন সামনে কি আছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মৌ হৃদির দুই হাত শক্ত করে ধরে কাপা গলায় বলল, দোস্ত, আমি এই বিয়েটা করতে চাই না, তুই কিছু একটা কর। হৃদি দীর্ঘ শ্বাস ফেলল। তার চোখে মায়া, কিন্তু বাস্তবতার নির্মম ছায়াও স্পষ্ট। মৌ, জীবনে কিছু ভুলের মূল্য দিতে হয়। তুই যা হারিয়েছিস সেটা আর ফিরে পাবি না। এখন সামনে কিভাবে দাঁড়াবি সেটাই ভাব। মৌয়ের চোখ আবারও ভেজে উঠল, কিন্তু আর কোনো পথ খুঁজে পেল না। কিছুক্ষণ পর কাজীর সামনে বসে গেলাম আমরা। সাক্ষী হিসেবে পাশে দাঁড়ালো হৃদি আর আসিফ। নিস্তব্ধ রাতের মধ্যে উচ্চারিত হলো কবুলের শব্দ। একটি নতুন সম্পর্কে শুরু হলো, কিন্তু সেই সম্পর্কের আনন্দের চেয়ে প্রশ্ন ছিল বেশি। বিয়ে শেষ হওয়ার পর হৃদি মুচকি হেসে বলল, শোন, আগে তুই সিঙ্গেল ছিলি, এখন কিন্তু বিবাহিত মহিলা। চলাফেরা, আচরণ সব কিছুতেই একটু পরিবর্তন আনতে হবে। মৌ মুখ বাঁকিয়ে বলল, প্লিজ বিয়ের কথা কাউকে বলিস না। ঠিক তখনই আমি পাশে দাঁড়িয়ে বললাম, চিন্তা করো না মাই ডিয়ার ওয়াইফ, আমাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কিচ্ছু জানবে না। তারপর ময়ের দিকে তাকিয়ে বললাম, আরেকটা কথা, তুমি যা খুশি পড়তে পারো, শাড়ি, থ্রি পিস, যা ইচ্ছা, কিন্তু মাথায় হিজাব থাকবে। কথাটা শুনেই মৌ বিরক্ত মুখে তাকালো। অন্যদিকে আসিফ আর হৃদি মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। ঠিক আছে, তোরা এখন যা, অনেক দেরি হয়েছে, আমরা আবার একটু রোমাঞ্চ তো করবো। হৃদি আর আসিফ একে অপরের দিকে তাকালো, তারপর দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় হৃদির গাল লজ্জায় লাল হয়ে উঠেছিল। ঘরে নেমে এলো এক নীরবতা। জানালার বাইরে সূর্যের আলো, ভেতরে অদ্ভুত অস্বস্তি। মৌ মুখ ঘুরিয়ে বলল, দেখো, বিয়ে হয়েছে মানে এই না যে সব কিছু তোমার ইচ্ছা মতো হবে। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, আমি তোমাকে জোর করে কিছু করাতে চাই না, আমি শুধু চাই তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করো। কথাটা শুনে মৌ অবাক হয়ে গেল। প্রথমবারের মতো সে আমার চোখের দিকে তাকালো। সেখানে ছিল না কোনো অহংকার, ছিল এক ধরনের ক্লান্তি আর অদ্ভুত এক আন্তরিকতা। তাই মৌ চেয়েও আমাকে আর বাধা দিল না। কেন জানি নিজেকে আটকাতে পারছে না মৌ। দুজনে ডুবে যায় ভালোবাসার সাগরে। বিকেলে দুজনে ফ্রেশ হলাম। তখন মৌ বলে ওঠে, তুমি কিভাবে আমাকে অজ্ঞান করে আমার ইচ্ছার বিরুদ্ধে ওসব করলে? তোমার কাপড় খুলেছে কাজের মেয়ে, আর আমি তোমার সাথে কিছু করিনি, শুধু তোমাকে ভয় দেখানোর জন্য এসব করেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে না।
কথাটা ময়ের অন্তরে স্পর্শ করলো। তার খুব ভালো লাগে আমার এই কথাটা। পথে হাঁটতে হাঁটতে মৌ হঠাৎ প্রশ্ন করলো, একটা কথা বলো তো, এত কিছু করার দরকার কি ছিল? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি হয়তো ভাবো আমি খুব খারাপ মানুষ, কিন্তু সত্যিটা হলো আমি তোমাকে তোমার বাহিক রূপের জন্য পছন্দ করিনি। আমি তোমার ভেতরের মানুষটাকে খুঁজতে চেয়েছি। মৌ থমকে গেল, তার চোখে বিস্ময়ে, কারণ এই প্রথম কেউ তার সৌন্দর্যের বাহিরে অন্য কিছুর কথা বলছে। মার্কেটে পৌঁছে বললাম, চলো কিছু জিনিস কিনি। মৌ বুড়ো কুচকে বলল, কি কিনবে? তোমার জন্য। কিছুক্ষণ পর আমরা কাপড়ের দোকানে ঢুকলাম। আমি কয়েকটা হিজাব দেখিয়ে বললাম, এগুলো দেখো, পছন্দ হলে নাও। মৌ অবাক হয়ে তাকালো। তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন? আমি শুধু মৃদু হেসে বললাম, কারণ এখন তুমি আমার দায়িত্ব। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু কেন জানি মৌয়ের বুকের ভেতর হালকা একটা কম্পন জাগালো। প্রথমবারের মতো সে অনুভব করলো এই সম্পর্কটা হয়তো শুধু জেদ, প্রতিশোধ বা দুর্ঘটনার ফল নয়, এর ভিতরে অন্য কোনো গল্প লুকিয়ে আছে। ময়ের জীবনে গত কয়েকটা দিন যেন ঝড়ের মতো কেটে গেছে। এত দ্রুত সব কিছু বদলে যাবে কখনো সে কল্পনা করেনি। মার্কেটের এক নামি দামি শোরুমে দাঁড়িয়ে আছি আমি, আর একের পর এক পোশাক বেছে নিচ্ছিলাম। অবশেষে 5টি শাড়ি, 5টি 3 পিস আর 10টা ভিন্ন রঙের হিজাব কিনে ময়ের হাতে তুলে দিলাম। ব্যাগগুলো দেখে মৌ অবাক হয়ে গেল। মিসেস মৌ, আজ থেকে তুমি এগুলোই পরবে। আগের মতো জিন্স টপস নয়। আর ছেলেদের সঙ্গে অকারণে মেলামেশা, হাসাহাসি কিংবা ফ্ল্যাট সব বন্ধ। কথাগুলো ছিল শাসনের, কিন্তু সেই শাসনের আড়ালে ছিল এক ধরনের দায়িত্ববোধ। মৌ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে তার খারাপ লাগলো না, বরং বুকের ভিতর কোথাও একটা অচেনা অনুভূতি জন্ম নিল। এই প্রথম কেউ তাকে নিজের মানুষ ভেবে শাসন করছে। ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, তুমি এত টাকা কোথায় পেলে? টিউশনি করে জমিয়েছি। মৌ বিশ্বাস করলো, কারণ সে জানতো না তার হাতে তুলে দেওয়া পোশাকগুলোর দাম সাধারণ মানুষের কয়েক মাসের আয়ের সমান। বিকেলের শেষ আলো তখন শহরের উপর নরম ছায়া ফেলেছে। আমি মৌকে তার বাড়ির সামনে নামিয়ে দিলাম। মৌ বাড়ির ভেতরে চলে গেল। দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল সামিরা বেগম। তার চোখে ঈর্ষার আগুন জ্বলে উঠল। মৌয়ের মুখের সেই প্রশান্তি, সে লাজুক হাসি, সব কিছু যেন তার সহ্য হচ্ছিল না। ঠোঁট কামড়ে মনে মনে বলল, মৌ, তোর সুখ আমি বেশি দিন থাকতে দেব না। সেই রাতেই নতুন এক ষড়যন্ত্রের বীজ বপন করল সামিরা বেগম। পরদিন সকাল, হালকা রোদ ছড়িয়ে পড়েছে চারদিকে। মৌ বাড়ি থেকে বের হতেই কিছু দূরে দাঁড়িয়ে থাকা আমি তাকে ডাক দিলাম। মৌ কথাটা শুনেই, মৌ কণ্ঠটা শুনেই অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মৌ সামনে এগিয়ে যেতেই আমি তাকে রিকশায় উঠিয়ে নিলাম। মৌ চারপাশে তাকে নিচু স্বরে বলল, আমি তোমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গেলে সবাই সন্দেহ করবে। আমি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে বললাম, কি সন্দেহ করবে? পুরো বিশ্ববিদ্যালয় তো জানে যে মৌ শুধু আমার। কথাটা শুনে মৌর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ভাবলো একসময় ছেলেটার কথা শুনলে তার রাগ হতো, আর সেই একই কথা শুনে কেন জানি তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। সে কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে বাইরে তাকালো, কিন্তু তার গাল দুটো অকারণে লাল হয়ে উঠছিল। রিক্সা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলল। আর মৌ নিজের অজান্তে ভাবতে লাগলো, সত্যি কি সে বদলে যাচ্ছে? সত্যি কি সে তার পুরনো অহংকার, বেপরোয়া স্বভাব আর ভুলগুলো পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের ছায় আবারও ফিরে এসে তার বর্তমানকে গ্রাস করবে? উত্তরটা সময়ই দেবে। তবে ঝড় এখনো থামেনি, বরং নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। রিক্সাটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে থামলো। প্রথমে নেমে এলাম আমি, তারপর ধীরে ধীরে রিক্সা থেকে নামলো মৌ। দুজনে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পা রাখতেই যেন পুরো ক্যাম্পাসের সময় এক মুহূর্তের জন্য থেমে গেল। দূরে দাঁড়িয়ে থাকা অনেক, মুন্না আর মিহির চোখ বিস্ফোরিত হয়ে উঠল। তিনজনে একসঙ্গে নিজের চোখ কসলাতে শুরু করলো। মুন্না তো অবিশ্বাসী সুরে বলে উঠল, দোস্ত, আমরা কি ঠিক দেখছি? অনেক গিলে ফেললো এক ঢোক লালা। আমারও তাই মনে হচ্ছে, নাকি আমি স্বপ্ন দেখছি? তাদের বিস্ময়ের কারণ শুধু আমাকে আর মৌকে একসঙ্গে দেখা নয়। আজকের মৌ যেন সম্পূর্ণ এক অন্য মানুষ। মাথায় পরিপাটি হিজাব, মার্জিত পোশাক, মুখে আগের সেই উদ্ভট ভাবের পরিবর্তে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য। মনে ছিল কয়েকদিনের মধ্যেই কেউ যেন তাকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলেছে। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ওইটা কি মৌ? অসম্ভব, মৌ হিজাব পরে এসেছে, আর ওর পাশে তো ইলহাম। এরা একসঙ্গে এলো কিভাবে? মৌ তো এই ছেলেটাকে সবার সামনে অপমান করতো, তাহলে কি সত্যি ওদের মধ্যে কিছু কি চলছে? মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়ে পড়ল। যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু বিস্মিত দৃষ্টি। কারো মুখ হা হয়ে গেছে,
কেউ আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই মিহি দৌড়ে এসে মৌকে জড়িয়ে ধরল। দোস্ত, তুই কাল আসলি না কেন? আর এই বলদের সঙ্গে তুই কি করছিস? মিহির কথা শেষ হতেই আমি শান্ত গলায় বললাম, আমি বলদ নাকি সেটা তোমার বান্ধবী এর মধ্যেই জেনে গেছে। কথাটা শুনে অনেক মুন্না আর মিহি যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। অনেক হতবুদ্ধির মতো বলল, দোস্ত এসব কি বলছে? এর মাথা ঠিক আছে তো? মৌ এবার সবার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা দুজন একে অপরের সঙ্গে সম্পর্কে আছি, তাই আজ থেকে ওকে নিয়ে তোরা কেউ আর কোনো বাজে মন্তব্য করবি না। একটি বাক্য, আর সে একটি বাক্যই যেন বজ্রপাত হয়ে আঘাত করলো চারজনের বুকে। মিহির ঠোঁট কাঁপছে, মুন্নার মুখ শুকিয়ে কাঠ, অন্যদিকে চোখে বিস্ময়ের ছাপ। মুন্নার মুখ শুকিয়ে কাঠ, অনিকের চোখে বিস্ময়ের ছাপ। কেউ আর কোনো কথা বলতে পারল না। এরপর শুরু হলো আমাদের নতুন এক গোপন সংসার। দিনের আলোয় আমরা ছিলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ 2 শিক্ষার্থী। আর ক্লাস শেষ হলেই মৌ চলে আসতো আমার বাসায়। সেখানে দুজনে একসঙ্গে সময় কাটাতাম। সন্ধ্যা 7টার দিকে আবার মৌ নিজের বাড়িতে ফিরে যেত। এভাবেই দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে লাগলো। স্বামী স্ত্রী সেই গোপন সম্পর্কের মাঝে ধীরে ধীরে জন্ম নিল সত্যিকারের ভালোবাসা। যে মৌ একদিন আমাকে ঘৃণা করত, সেই মৌ আজ অজান্তে আমার হাসিতে হাসে, আমার অভিমানে কাঁদে। আমি আমার বুক ভরা ভালোবাসায় তাকে আগলে রাখার চেষ্টা করি, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে ছিল এক ধরনের ভয়ে, মৌকে হারিয়ে ফেলার ভয়ে। আর সেই ভয় থেকেই জন্ম নিল অতিরিক্ত নিয়ন্ত্রণ, যেটা ধীরে ধীরে আমাদের সম্পর্কের মধ্যে অদৃশ্য ফাটল তৈরি করতেও শুরু করলো। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নিরিবিলি কোণে মৌকে আলাদা করে দাঁড় করালাম। আমার কণ্ঠে ছিল চাপা রাগ। মৌ, তোমাকে কতবার বলেছি ছেলেদের সঙ্গে একটু কম মিশতে, কিন্তু তুমি আগের চেয়ে বেশি মিশছো। কাঁধে হাত রেখে কথা বলা, অকারণে হাসাহাসি, এসব আজ থেকে বন্ধ করবে। মৌ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, সেটাও আমি মেনে নিয়েছি। তোমার পছন্দের পোশাক পরছি, তোমার কথা মতো চলছি, কিন্তু এখন যদি আমার স্বাধীনতাও কেড়ে নিতে চাও, তাহলে সেটা আমি মেনে নেব না। কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দিল। রাগে আমার চোখ লাল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য আমি হাত তুললাম, মুখে থাপ্পড় মারব, কিন্তু ঠিক পরের মুহূর্তেই নিজের হাত শক্ত করে মুঠো বানিয়ে নামিয়ে ফেললাম। আমি নিজেকে থামিয়ে দিলাম। মৌ তিক্ত হেসে বলল, মেরে দাও। প্রতিটা মুহূর্ত তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছো। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ইলহাম। আমি আর একটা কথা বললাম না। চল শক্ত করে সেখান থেকে চলে গেলাম। মৌ বিপরীত দিকে হাঁটা শুরু করলো। দুজনের মাঝখানে নেমে এলো এক অদৃশ্য নীরবতা। পরদিন আমি আর বিশ্ববিদ্যালয়ে গেলাম না। প্রথমে মৌ বিষয়টাকে গুরুত্ব দিল না, ভাবলো হয়তো কোনো কাজে ব্যস্ত। কিন্তু সময় যত গড়াতে লাগলো, ততই তার বুকের ভিতর অজানা অস্থিরতা জমতে লাগলো। বারবার চোখ চলে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে। যদি এখন আসে, যদি আরেকবার দেখা হয়, কিন্তু না, আমি আর যাইনি। মৌ ফোন করলো, ফোনও বন্ধ। আবারও করলো, তবুও বন্ধ। প্রতিটি ব্যর্থ কলের সঙ্গে সঙ্গে তার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারলো না। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল আমার বাসায়। বাড়ির জানালার কাছে গিয়ে ভেতরে তাকাতেই তার বুকটা হাহাকার করে উঠল। ঘরের মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে আমি। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মদের বোতল। চোখ দুটো বন্ধ, চুল এলোমেলো। মনে হচ্ছিল নিজের ভেতরে সব যন্ত্রণা থেকে পালাতে গিয়ে আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। জানালার ওপাশে দাঁড়িয়ে ময়ের ঠোঁট কেঁপে উঠল। তার বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। জানালার ওপাশে দাঁড়িয়ে মো আর নিজেকে ধরে রাখতে পারল না। অঝরে কান্না করতে করতে সে চিৎকার করে উঠল, ইলহাম, দরজা খোলো। কোনো সাড়া নেই। সে আবারও ডাকলো, একবার, দুবার, তিনবার। অবশেষে আমি মেঝেতে পড়ে থেকে চোখ খুললাম। ঝাপসা দৃষ্টিতে জানালার বাইরে তাকাতে দেখতে পেলাম মৌ দাঁড়িয়ে আছে। তার 2 চোখ বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। ক্লান্ত চোখে বললাম, এখানে কেন এসেছো? অযথা কেঁদো না, চলে যাও। মৌ মাথা নাড়িয়ে বলল, দরজা খুলবে, না হলে আমি এখানেই নিজের ক্ষতি করে বসবো। কথাটা শুনে যেন আমার বুকের ভেতর বজ্রপাত হলো। মুহূর্তেই আমার সমস্ত নেশা যেন উড়ে গেল। টলতে টলতে আমি যেন দরজার দিকে এগিয়ে গেলাম আর দরজা খুলে দিলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে মৌ ভিতরে ঢুকে পড়ল। এমন কথা আর কখনো বলবে না। এমনিতেই তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। মৌ চোখের জল মুছে আমার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, ইলহাম, আমি শুধু তোমারই। যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। কথাগুলো শুনে আমার বুকে জমে থাকা অভিমান যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। চারদিকে ছড়িয়ে থাকা খালি বোতলগুলো একে একে সরিয়ে ফেললো মৌ। অগোছালো ঘরটা পরিপাটি করে গুছিয়ে দিল। তারপর একটা কাগজে প্রয়োজনীয় জিনিসের নাম লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও, বাজার করে নিয়ে আসো।
আমি কোনো প্রতিবাদ করলাম না, নীরবে বেরিয়ে এলাম। ফিরে এলে মৌ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে বলল। তারপর রান্নাঘরে ঢুকে নিজের হাতে রান্না করলো। সারা ঘরে ভেসে বেড়াতে লাগলো গরম ভাত আর রান্নার সুগন্ধ। অনেক দিন পর সেই বাড়িটাই যেন সংসারের উষ্ণতা ফিরে এলো। খেতে বসে আমি মুগ্ধ চোখে ময়ের দিকে তাকিয়ে বললাম, আজ এত যত্ন করছো, কিন্তু সন্ধ্যা হলে তো আবার চলে যাবে। মৌ হালকা হেসে উত্তর দিল, যত্ন করা আমার দায়িত্ব। মৌ আবারও বলল, তুমি বাড়ির কথা ভেবো না। সেদিন যেমন তুমি আমার ফোন থেকে বাবাকে মেসেজ করেছিলে যে আমি মিহির বাসায় আছি, আজও ঠিক সেই কথাই আমি জানিয়েছি। আজ রাতে কেউ আমাকে খুঁজবে না। আমি হালকা হেসে উঠলাম। বাহ, আমার বউ তো দেখি দিন দিন বেশ বুদ্ধিমতী হয়ে যাচ্ছে। মৌ মুখ বাঁকিয়ে বলল, শিখেছি কার কাছ থেকে জানো তো? দুজনে হেসে উঠলাম। রাত গভীর হলো। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ নরম রূপারে আরও ছড়িয়ে দিয়েছে। বারান্দায় পাশাপাশি বসে আছি দুজন। হালকা বাতাসে ময়ের হিজাবের আঁচল দুলে উঠছে। দীর্ঘ নীরবতার পর বললাম, জানো পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা? কোনটা? মৌ তাকালো। এই যে তুমি আমার পাশে বসে আছো, আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই। মৌ লজ্জায় মাথা নিচু করলো। তারপর খুব আস্তে নিজের মাথাটা আমার কাঁধে রেখে দিল। সেই মুহূর্তে যেন কথারই আর প্রয়োজন রইল না। দুজনেই শুধু চাঁদের আলোয় ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন বুনতে লাগলাম। আস্তে আস্তে দুজন ডুবে যায় ভালোবাসার সাগরে। সুখের দিনগুলো বড় দ্রুতই কেটে যেতে লাগলো। মৌ আর আমি যেন একে অপরকে চোখে হারাতাম। তবু একটি বিষয়ে আমার মনে কাটার মতো বিঁধে থাকতো। মৌ আগের চেয়ে অনেক বদলালেও তার কিছু বেপরোয়া অভ্যাস এখনও পুরোপুরি যায়নি। আমি বারবার তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করতাম। মৌ শুনতো, কিন্তু সবসময় মানতে পারতো না। এভাবে দেখতে দেখতে আমাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে ছাড়ার দিনও ঘনিয়ে এলো। একদিন ক্যাম্পাসে দাঁড়িয়ে অনেক মজা করে ময়ের কাঁধে হাত রাখলো। দূর থেকে দৃশ্যটা দেখেই আমার ভেতরে রাগ বিস্ফোরিত হলো। আমি দ্রুত এগিয়ে গিয়ে অনেকের কলা ধরে এক ঝাটকায় সরিয়ে দিলাম। কি সাহস তোমার, আমার ময়ের গায়ে হাত দাও? কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা আরও বেড়ে গেল। ঠিক তখনই মৌ এগিয়ে এসে রাগের মাথায় আমার গালে একটা চড় বসিয়ে দেয়। চারপাশ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আমি গালে হাত দিয়ে স্থির দাঁড়িয়ে রইলাম। আমার চোখে ছিল বিস্ময়ে, কষ্ট আর অবিশ্বাস। আমি যেন ভাবতেই পারছিলাম না মৌ আমাকে এভাবে আঘাত করবে। পুরো বিশ্ববিদ্যালয় হতবাক। মিহি আর মুন্না একে অপরের দিকে তাকিয়ে চাপা হাসি বিনিময় করলো। মৌ কর্কশ গলায় বলল, এটা আমার বন্ধু, সে আমার সাথে কিভাবে কথা বলবে এটা আমার বিষয়। তুই রীতিমতো আমাকে বন্দি করেছিস আর না। কিন্তু আমি আর কোনো কথা বললাম না। চুপচাপ সেখান থেকে চলে এলাম। রাগ নয়, আমার নীরবতায় যেন সবচেয়ে বেশি কষ্ট দিয়ে গেল মৌকে। কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হতেই নিজের ভুলটা স্পষ্ট বুঝতে পারল মৌ। বুকের ভেতর অপরাধবোধ জমতে লাগলো। কাপা হাতে ফোন বের করে আমাকে কল করলো। ফোন বন্ধ, আবার করলো, তবুও বন্ধ। শেষ পর্যন্ত ছুটে এলো আমার বাসায়, কিন্তু সেখানে এসে আমাকে পেল না। নিঃশব্দে ঘরের সামনে দাঁড়িয়ে মৌ ফিসফিস করে বলল, ইলহাম, আমি খুব বড় ভুল করেছি। চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ওকে দেখলেই প্রথম কাজ হবে ক্ষমা চাওয়া। যেভাবেই হোক আমি ওর অভিমান ভাঙাবো। পরদিন সকালে রাতের অশান্তির ছাপ এখনও ময়ের চোখে লেগে আছে। তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর ব্যর্থ চেষ্টা করে সে বাসা থেকে বেরিয়ে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। মৌ, ঘুরে তাকাতে আকাশকে দেখতে পেল। ঠোঁটে মৃদু হাসি টেনে আকাশ বলল, রিক্সা পাচ্ছ না মনে হচ্ছে, চলো আমি তোমাকে পৌঁছে দিই। অনেকক্ষণ দাঁড়িয়ে রিকশা না পাওয়ায় অনিশ্চয় শর্তে মৌ বাইকে উঠে বসলো। পুরো পথ জুড়ে দুজনের মধ্যে তেমন আর কোনো কথা হলো না। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে আকাশ হঠাৎ ব্রেক কষতেই ভারসাম্য হারিয়ে ফেলল মৌ। এক মুহূর্তের জন্য নিজের অজান্তেই সে দুহাত বাড়িয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘটনাটা মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেই কয়েক সেকেন্ডটি কারো জীবনে ঝড় নামানোর জন্য যথেষ্ট ছিল। কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু নিজের চোখে দেখলাম আমি। আমার চোখের সামনে যেন পৃথিবীটা হঠাৎই থেমে গেল। মুহূর্তেই বুকের ভিতর জমে থাকে ঈর্ষা, অভিমান আর অবিশ্বাস একসঙ্গে দাবানলের মতো জ্বলে উঠল। মনে হলো কেউ যেন আমার হৃদয়ে জ্বলন্ত অঙ্গার ছুড়ে দিয়েছে। আগুনে যেন ঘিয়ে পড়ল। এক মুহূর্তে সেখানে আর দাঁড়িয়ে থাকলাম না। আজ বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান। সবার মুখে হাসি, আনন্দ আর স্মৃতির রং, কিন্তু আমার কাছে সব কিছু অর্থহীন লাগছিল। নিঃশব্দে অনুষ্ঠানের স্থল ছেড়ে বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে গিয়ে একা বসে পড়লাম। চারপাশে নিস্তবতা, শুধু বাতাসে দুলতে থাকা গাছের পাতা আর পানির ঢেউয়ের মৃদু শব্দ। সেই নীরবতার মাঝে নিজের ভাঙা বিশ্বাসের শব্দ যেন বারবার কানে বাজছিল। এদিকে বিদায় অনুষ্ঠানে চারদিকে চোখ বুলেও আমাকে দেখতে পেল না মৌ। তার বুকের ভেতর অজানা এক অস্থিরতা জন্ম নিল। সে প্রায় পুরো ক্যাম্পাস ঘুরে
আমাকে অবশেষে পুকুর পাড়ে এসে দেখতে পেল। আমি একা বসে আছি এখানে, কাঁধ ঝুঁকে আছে, চোখ দুটো শূন্য। মৌ ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর আর কোনো কথা না বলেই পেছন থেকে দুহাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরলো। সরি জান, কালকের জন্য। কিন্তু আমি যেন আগুন হয়ে আছি। আমি ঝাটকা দিয়ে মৌকে নিজের কাছ থেকে সরিয়ে দিলাম। আমাকে স্পর্শ করবি না, তোর চরিত্র ভালো না। বল, কয়টা পুরুষ লাগে তোর? কথাগুলো যেন বিষাক্ত তীর হয়ে বিঁধল ময়ের হৃদয়ে। পরক্ষণেই তার চোখ জ্বলে উঠল ক্রোধে। সে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ মিস্টার ইলহাম। আর একটা বাজে কথা বলবে না। অনেক সহ্য করেছি আমি, আমার রূপ আছে তাই হাজারটা পুরুষ নিয়ে ঘুরবো, তোর কি? রাগের মাথায় কি বলছে মৌ তার নিজেরই হুঁশ ছিল না। কিন্তু কথাগুলো আমার কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার ভেতরে জমে থাকা শেষ সংযমটুকু ভেঙে চুরমার হয়ে গেল। চোখে নেমে এলো রক্তিম অন্ধকার। পর মুহূর্তে আমি এগিয়ে গিয়ে শক্ত হাতে ময়ের চুলের মুঠি চেপে ধরলাম। দুজনের চোখে চোখ, একজনের চোখে জ্বলন্ত ক্রোধ, আরেকজনের চোখে আহত অহংকার। চারপাশের বাতাসও যেন ভারী হয়ে উঠল। নীরবে পুকুর পাড়ে আসন্ন ঝড়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠল। আমার চোখ দুটো তখন রক্তবর্ণ। ক্রোধ যেন আমার সমস্ত বিবেক গ্রাস করে নিয়েছে। আমি ময়ের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে একের পর এক ঘুষি বসিয়ে দিচ্ছি ময়ের মুখে। প্রতিটা আঘাতে কেঁপে উঠছে ময়ের তীক্ষ্ণ দেহটা। ঠোঁট ফেটে রক্ত ঝরছে, নাক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লাল ধারা। যন্ত্রণায় তার শরীর কাঁপছে, তবুও সে কোনো প্রতিবাদ করছে না। না নিজেকে বাঁচানোর চেষ্টা, না কোনো আর্তনাদ। শুধু নিঃশব্দে সব কিছু সহ্য করে যাচ্ছে, যেন এই কষ্টটুকুই তার জন্য প্রাপ্য। হঠাৎ করে চারপাশে নিস্তবতা ভেঙে ছুটে আসে রিদিকা। আব্রাহাম ভাই! চিৎকার করে উঠে সে ধাক্কা দেয় আমাকে। অপ্রস্তুত হয়ে কয়েক পা পিছিয়ে যাই। রিদিকা দ্রুত মৌকে নিজের বুকে আগলে নেয়। মেয়েটার রক্তাক্ত মুখ দেখে তার চোখ জলে ভরে ওঠে। কাপা অথচ কঠোর কণ্ঠে সে বলে ওঠে, আপনি কি পাগল হয়ে গেছেন? কেউ না জানলেও আমি জানি আপনারা স্বামী স্ত্রী। নিজের স্ত্রীকে কেউ এভাবে মারে? আর একটু হলে তো মরে যেত। রাগে ক্ষোভে রিদিকার পুরো শরীর কাঁপছে, কিন্তু তার কথায় বিন্দুমাত্র পরিবর্তন হলো না আমার মুখ। মৌ কষ্টে চোখ খুলল। তার ঠোঁটের কোণে জমে আছে রক্ত। ভাঙা কণ্ঠে সে ফিসফাস করে বলল, রিদি, ওকে থামাস না। রিদিকা বিস্ময়ে তাকালো। মৌ আবার বলল, মারতে দে, আমাকে মেরে ফেললেও শান্তি পাবে, আর আমিও ওর কাছ থেকে মুক্তি পাবো। কথাগুলো বলতে বলতেই তার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। রিদিকা অসহায়ের মতো দুজনের দিকে তাকালো, তারপর হতাশ গলায় বলল, তোদের দুজনকে আমি কোনো দিনও বুঝতে পারলাম না। তোরা একে অপরকে ভালোবাসিস, অথচ সবসময় ভারত পাকিস্তানের মতো যুদ্ধ করে যাস কেন? ময়ের দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামল আমার মুখে। সেই মুখ, যে মুখ একসময় তার সমস্ত পৃথিবী ছিল, আর সেই মুখটাই তার কাছে সবচেয়ে বড় যন্ত্রণা। ঠোঁট বাঁকিয়ে তিক্ত হেসে বলল, আমি ওকে ভালোবাসি না। এক মুহূর্ত থেমে আবারও চোখ বন্ধ করলো সে। তারপর সমস্ত কষ্ট, অভিমান আর ভাঙাচোরা হৃদয় একত্র করে চিৎকার করে উঠল, আই হেট ইউ ইলহাম, আই হেট ইউ। মুহূর্তে পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়ে আমি এই মুহূর্তে হেসে উঠলাম, একটা ভয়ঙ্কর হাসি। আমার অট্ট হাসিতে যেন চারপাশের বাতাস পর্যন্ত কেঁপে উঠল। ধীরে ধীরে ময়ের সামনে এসে দাঁড়িয়ে বললাম, হেটস করিস আমাকে? শুনে রাখ, তুই বাঁচলেও আমার সঙ্গে বাঁচবি, মরলেও আমার সঙ্গেই মরবি। আর তুই আমাকে হেট করিস? তুই আমাকে কি হেট করবি? আমি নিজেই তোকে ঘৃণা করি। শেষ কথাটা বলে মৌকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম আমি। তারপর আর একবারও পিছনে ফিরিয়ে না তাকিয়ে সেখান থেকে চলে গেলাম। মৌ নির্বাক হয়ে তাকিয়ে রইল আমার চলে যাওয়ার পথে, যেন নিজের প্রাণটাই চলে যেতে দেখছে। রিদিকা ধীরে ধীরে মৌকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরব থাকার পর নিচু গলায় বলল, মো, আর কত? মৌ কোনো উত্তর দিল না। রিদিকা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোরা গোপনে বিয়ে করেছিস, তোদের পরিবার জানে না, ভার্সিটির কেউ জানে না, এখনো সময় আছে। সে ময়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ডিভোর্স নিয়ে নে, সব শেষ করে দে, কেউ কিছু জানবে না। কথাটা শুনে ময়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ডিভোর্স শব্দটা যেন হাজারটা ধারালো ছুরির মতো তার হৃদয়ে আঘাত করলো। কারণ পৃথিবীর সবাইকে সে হয়তো ছেড়ে থাকতে পারবে, কিন্তু আমাকে, যে মানুষটাকে সে ঘৃণা করার অভিনয় করে প্রতিদিন, সত্যি কি তাকে ছেড়ে বাঁচতে পারবে? ময়ের চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। হৃদির কাঁধে মাথা রেখে ফুপে ফুপে কাঁদছিল মৌ। কান্নাজড়িত কণ্ঠে সে বলল, রিদি, ওকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি ওর অভ্যাসে পরিণত হয়েছি। ও আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে। বলতো, কেউ কি নিজের নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে? কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠ ভেঙে গেল। চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। হৃদি দীর্ঘ শ্বাস ফেলে ময়ের হাত দুটো নিজের হাতে নিল। মমতা ভরা কণ্ঠেই বলল,
তুই যখন আব্রাহাম ভাইকে এতটাই ভালোবাসিস তখন তোকে ওর সঙ্গে বসে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে হবে। ভালোবাসা শুধু অধিকার নয়, একে অপরকে বোঝার নামও। মৌ কিছু বলতে গিয়েও পারল না। হঠাৎই তার চোখ ঝাপসা হয়ে এলো, মাথা ঘুরে উঠল। পর মুহূর্তে নিথর হয়ে হৃদির বুকে ঢলে পড়ল সে। মৌ, মৌ। আতঙ্কে চিৎকার করে উঠল হৃদি। কোনো রকমে তাকে সামলে রাস্তার পাশ থেকে একটা সিএনজি থামিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। অন্যদিকে বাসার সামনে দাঁড়িয়েছিলাম আমি। রাগের আগুন ধীরে ধীরে নিভে আসতেই চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো মোয়ের রক্তাক্ত মুখ, কপাল বেয়ে গড়িয়ে পড়া রক্ত, ভীত দুটি চোখ, অসহায় কণ্ঠ, সব কিছু যেন শরীর ফলার মতো আমার বুক বিদীর্ণ করতে লাগলো। আমি দু হাতে নিজের মাথা চেপে ধরে বিড়বিড় করে বললাম, এটা আমি কি করলাম? আমি আমার মৌকে রক্তাক্ত করে দিলাম। অনুশোচনার আগুনে মুহূর্তেই পড়ে ছাই হয়ে গেল আমার সমস্ত রাগ। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, মনে মনে ঠিক করলাম এখনই মৌকে হাসপাতালে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। কাবা হাতে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো কান্না ভেজা কণ্ঠ। আব্রাহাম বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস প্লেনে করে ঢাকায় চলে আয়। তোর বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। মায়ের কথাগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত করলো আমার বুকে। মুহূর্তে আমার শরীর কেঁপে উঠল, মুখ ফ্যাকাশ হয়ে গেল। মা, তুমি কেঁদো না, আমি এক্ষুনি রওনা হচ্ছি। ফোন কেটে দিয়ে একবার আকাশের দিকে তাকালাম। একদিকে রক্তাক্ত মৌ, অন্যদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করা বাবা। জীবন যেন আমাকে একই সঙ্গে দুই দিক থেকে ছিঁড়ে ফেলতে চাইছে। আর এক মুহূর্ত দেরি না করে আমি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। অন্যদিকে সেদিনই নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে এসেছিল সামিরা বেগম। ঠিক তখনই তার চোখ পড়ল হৃদি তাড়াহুড়ো করে অচেতন ও রক্তাক্ত মৌকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। সন্দেহের রেখা ফুটে উঠল তার চোখে। কৌতূহলবশত দূর থেকে নিঃশব্দে তাদের অনুসরণ করতে লাগলো। ডক্টর দ্রুত মৌকে ভর্তি করে চিকিৎসা শুরু করলো। কিছুক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে এসে তিনি হৃদিকে ডেকে নিলেন। গম্ভীর কণ্ঠেই বললেন, আপনি কি রুগীর আত্মীয়? জি, আমি ওর বন্ধু। ডক্টর গভীর শ্বাস ফেলে বললেন, একজন গর্ভবতী মহিলাকে কেউ এভাবে মারধর করে? ভাগ্য ভালো সময় মতো নিয়ে এসেছেন, না হলে মা আর বাচ্চা দুজনেই বড় ক্ষতি হতে পারত। আপাতত শিশুটি নিরাপদ আছে, তবে রুগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। গর্ভবতী শব্দটা শুনে যেন রীতি বজ্রাহত হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। সে যেন কিছুক্ষণের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আর ঠিক তাদের পেছনের করিডোরে দাঁড়িয়ে সমস্ত কথোপকথন নিঃশব্দে শুনছিল সামিরা বেগম। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় শীতল হাসি। সেই হাসিতে মমতা ছিল না, ছিল কোনো গভীর ষড়যন্ত্রের নীরব ইঙ্গিত। কি হতে পারে এরপর ষড়যন্ত্রে? দুজনের সম্পর্কে কি ভেঙে যাবে, নাকি শুরু হয়ে যাবে আরও কোনো নতুন খেলা? জানতে হলে অবশ্যই চোখ রাখুন রায়হান্ডারের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে আবার পরের পর্বে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।